স্পেস আছে, হ্যাঁ, স্পেস দিয়ে দুইটার মধ্যে পার্থক্য করছে, একটু গ্যাপ গ্যাপ করছে। তো আপনি চাচ্ছেন যে এই গ্যাপ গুলা না থাকুক, এই স্পেস গুলা না থাকুক, তখন এটা কিভাবে সলিউশন করা যায়? তো আপনি সিম্পলি কন্ট্রোল এইচ দিবেন, কন্ট্রোল এইচ দিয়ে সার্চ দিবেন আমি কি চাচ্ছি, খুঁজবো আমি কি, আমি ড্যাশকে খুঁজবো, ড্যাশকে খুঁজে আমি ড্যাশের পরিবর্তে কি নিব, মানে ড্যাশের পরিবর্তে আমি কি বসাবো, কোন সংখ্যাটা বসাবো। আমি অ্যাকচুয়ালি ড্যাশের পরিবর্তে কোনো সংখ্যাই বসাবো না, আমি ড্যাশের পরিবর্তে এটাকে ফাঁকা রাখবো। যেহেতু আমি এটাকে ফাঁকা রাখবো তার মানে এখানে কিছুই রাখবো না, এটাকে খালি রাখবো। তাহলে রিপ্লেসমেন্ট ফাংশনটা কি করবে, রিপ্লেসমেন্ট ফাংশনটা খুঁজবে, কি খুঁজবে, ড্যাশ খুঁজবে, ড্যাশ খুঁজে সে সাদা অংশটাকে প্লেস করে দিবে, অর্থাৎ এটাকে খালি করে দিবে। দেখেন কিভাবে হচ্ছে, রিপ্লেস অল দেন, আপনার এখানে 5টা ড্যাশ ছিল এবং প্রত্যেকটা ড্যাশকে সে নাই করে দিছে, কারণ আমি নিচে দিছি হচ্ছে নাই। ওকে, নতুন মানুষ জয়েন করলেই আমি মিটে এসে আবার অ্যাকসেপ্ট করি, সেজন্য অনেক সময় দেখা যায় যে আমি একটা ব্রেক দিয়ে দিই। সো হাউএভার আমরা কন্টিনিউ করি। আমরা এখানে যেটা দেখতেছিলাম যে স্পেস যেগুলি দেওয়া আছে, এই স্পেস গুলা কিন্তু আমি সরাইতে চাচ্ছিলাম। তো স্পেস গুলো যদি আমি সরাইতে চাই, তাহলে যারা এই অপশনটা মাথায় খেলতে পারবে না বা যে অপশনটা জানে না, সে কিন্তু ম্যানুয়ালি এই পেজ গুলা ঠিক করবে, যে এখানে স্পেস ঠিক করো, এই জায়গায় স্পেস আছে এটা কেটে দাও, তারপরে কোনো জায়গায় স্পেস থাকলে সেই স্পেস গুলাকে সে কি করবে, ম্যানুয়ালি ঠিক করবে। বাট আপনি যখন রিপ্লেসমেন্ট ফর্মুলা ব্যবহার করে কিন্তু খুব ইজিলি ফাইন্ড কি খুঁজবে, স্পেস কে খুঁজবে, সেই জন্য আপনি এখানে একটা স্পেস দিবেন। দেখেন আপনি এখানে কিন্তু একটা স্পেস দিয়েছেন, এটা কিন্তু খালি না, এখানে আপনি একটা স্পেস দিলেন কিবোর্ডের, এবং সে এটার পরিবর্তে কি দিবে, এটার পরিবর্তে সে কিছুই দিবে না, এটা খালি থাকবে, দিয়ে রিপ্লেস অল, রিপ্লেস 8টা জায়গায় স্পেস ছিল এবং 8টা স্পেসকে সে নাই করে দিল। তো দেখেন আপনার এখানে কিন্তু সবগুলা গুছানো ডাটা হয়ে গেল, ডাটাগুলো গুছানো হয়ে গেল। সো ফাইন্ড এন্ড রিপ্লেস এর কাজ আমরা বুঝতে পারলাম। ফাইন্ড এর কাজ হচ্ছে খোঁজা, আপনি যা চাচ্ছেন সেটা কোথায় আছে বা কিভাবে আছে সেটা খুঁজে বের করা। আর রিপ্লেস এর কাজ হচ্ছে আপনি যা জানেন, আপনি যা মানে আপনি যা আছে এক্সিস্টিং সেটাকে আপনি পরিবর্তন করবেন। ধরেন আপনি একটা রিপোর্টের ভিতরে আপনি খুলনার জন্য একটা রিপোর্ট বানাইছেন, খুলনা 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 এরকম অনেক জায়গায় আপনার খুলনা লেখা আছে। তো আপনি চাচ্ছেন যে খুলনার মতো রিপোর্টটাকে আমি জাস্ট ময়মনসিংহ দিয়ে প্রিন্ট দিব, যে রিপোর্টের সবকিছু ঠিক থাকবে, শুধু খুলনার জায়গায় ময়মনসিংহ হয়ে যাবে। তাহলে আপনি কন্ট্রোল এইচ দিবেন, কন্ট্রোল এইচ দিয়ে খুঁজবেন হচ্ছে খুলনা, খুলনার পরিবর্তে আমি লিখবো হচ্ছে ময়মনসিংহ এবং আমি দিয়ে দিব হচ্ছে রিপ্লেস অল। তাহলে কি হয়ে গেল, যতগুলো খুলনা ছিল, 3টা খুলনা ছিল, সেই 3টা খুলনাই ময়মনসিংহ হয়ে গেল। ওকে, দিস ইজ দ্য পাওয়ার অফ রিপ্লেসমেন্ট। আচ্ছা, এবার আমি আপনাদের কাছে ফেরত আসি, আপনাদের কমেন্টস গুলো দেখে নিই। আর আপনারা এই মুহূর্তে 38 জন আল্লাহর রহমতে ক্লাস করছেন, তো আপনাদের মাঝে যদি কারো কোনো কনফিউশন থাকে শেয়ার করতে পারেন। আমি যেটা ক্লাস রিলেটেড, হ্যাঁ, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে আমরা এতক্ষণ যেটা শিখলাম এটার উপর কোশ্চেন থাকার কথা বা অনেকের কোনো কোয়ারি থাকার কথা। আপনি ফাইন্ড এন্ড রিপ্লেস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, বা বুঝতে পারতেছেন কিনা। স্যার আবার যদি একটু রিভিউ করতে ব্রিফলি। স্যার শোনা যাচ্ছে স্যার? মুস্তাক ভাই, আমি আপনার কথাটা শুনেছি। রিভিউ যতটুকু, পুরাটা 15 মিনিট করে রিভিউ করা যাবে না, কোনো স্পেসিফিক প্রবলেম আমি আপনাদের হইলে আমি সলভ করে দিচ্ছি। আর আরেকজন মনে হয় মাইক অন করেছিলেন, তামান্না আপু, আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা, আমি শুনি নাই কিন্তু। আমি যদি বি সেলের সবগুলা সিলেক্ট করতে চাই, ওই যে স্ক্রল বার না দিয়ে, তো তখন শর্টকাট কি বা হবে, শুধু একটা সেল করতে চাইতেছি, তখন কিভাবে সিলেক্ট করব?
তখন সিলেক্ট করে আমি একটা পরিবর্তন আনতে চাইতেছি। তো প্রথমত এটা সেল, আপনি সেল যাকে বলতেছেন সেটা আপনি আসলে কলাম বোঝাইতে চাচ্ছেন, তাই না? কলাম, জি জি জি, কলাম, জি হ্যাঁ, সেল, সেল হচ্ছে এক একটা বক্স হচ্ছে এক একটা সেল, আর জি কলাম হচ্ছে আপনার এটা কলাম। এই যে কলামের সবার উপরে দেখেন এই যে এই আইকনটা যেটা কালো রঙের নিচের দিকে গেছে, এটাকে চাপ দিলে সে পুরাটা সিলেক্ট করবে। আর কন্ট্রোল ধরে ধরে ইয়া কন্ট্রোল ধরে স্পেস দিলেও কিন্তু আপনি যেই জায়গায় আসছেন সেই জায়গার পুরো কলামটা সে সিলেক্ট করে ফেলে। কন্ট্রোল স্পেস আর ফাইন্ড কন্ট্রোল রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে? ওকে। নো স্যার। নোমান ভাইয়া ভিডিওটা অফ করে দিয়েন, আপনার ভিডিওটা অন হয়ে আছে। আমরা ভিডিও অফ রাখি কারণ যত নেটের কনজিউম কম করা যায় তাহলে নেটটা তত ফাস্টার থাকে। নিচে বাম দিকে দেখবেন ভিডিওর একটা আইকন আছে, ওটা অফ করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, কারো কোনো ফাইন রিলেটেড প্রশ্ন আছে? আপনারা ক্লাসে মনে হয় মনোযোগী না, মনোযোগী হলে এতক্ষণে কিন্তু আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন পেতাম। জি না ভাইয়া। বলেন বলেন। ফাইন্ডের ব্যাপারে খুব সংক্ষিপ্ত আকারে 1-2 মিনিটের মধ্যে যদি আবার একটু রিভিউ না, করতেন। আমি 1-2 মিনিটে রিপিট করব না। আমি বলছি যে আপনি আমার ফাইন্ড আমি বুঝাইছি, তো আপনি কোন জায়গায় বুঝেন নাই বা আপনার নতুন কোনো কোশ্চেন আছে কিনা ফাইন্ড রিলেটেড। ফাইন্ডের কাজটা কি বুঝছেন তো? সে খুঁজে বের করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন এখানে মানে বুঝতে পারছেন, ঠিক আছে, কিন্তু কোশ্চেন থাকতে পারে না যে আপনি এই জিনিসটা চাচ্ছি, এটা হচ্ছে না, বা এটা হবে কি হবে না, এরকম কি কিছু আছে? ভাইয়া রিপ্লেসের ক্ষেত্রে আমরা যেমন ডাবল এর জিরো, আমরা যদি ডাবল এর ফেলে দিতে চাই, শুধু 0191 রাখতে চাই, সেটা কি সম্ভব? জিরো থেকে হ্যাঁ, শুরু করবো। অবশ্যই সম্ভব, অবশ্যই হ্যালো, সম্ভব, সেটা আমি দেখি। হ্যাঁ, আমার একটা ফারহানা কোশ্চেন আপু ছিল। বলেন। বলেন আপু। আচ্ছা, আমরা যে খুলনা দিয়ে যে খুলনা থেকে যে ময়মনসিংহে রিপ্লেস করলাম, হ্যাঁ পুরোটা, তো আমি পুরোটা না করি, আমি কিছু কিছু জায়গা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কি হবে? পুরাটা বলতে যত জায়গায় ছিল সব জায়গা হয়ে গেছে যে, সব জায়গায় তো সেটা হয়ে গেছে, কিন্তু আমি সেটা তো বুঝলাম, কিন্তু মনে করেন কিছু কিছু জায়গায়, মনে করেন 3 জায়গায় বা 4 জায়গায় আমি রিপ্লেস করবো, আমার সবটা দরকার নেই, সেই ক্ষেত্রে কি করব? আচ্ছা, এই যে আপনি একটা খুব বুদ্ধিমতির মতো প্রশ্ন করেছেন, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখেন, থ্যাংক ইউ ভাইয়া। ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, ক্লাসে ব্রেন ইউজ করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আমি দেখেন এখানে 5 জায়গায় ময়মনসিংহ লিখলাম। হ্যাঁ, আমি চাচ্ছি যে ময়মনসিংহকে ঢাকা করব, তো আমি ফাইন দিব, ফাইন রিপ্লেস দিব। রিপ্লেস দিলাম হচ্ছে ময়মনসিংহ, MYMANSING। আচ্ছা, বানান ভুল হলে সরি। ময়মনসিংহের ভিতরে আমি ময়মনসিংহকে পরিবর্তন করে কি দিব? ঢাকা লিখবো, তাই তো? তো ময়মনসিংহকে পরিবর্তন করে যদি আমি ঢাকা লিখতে চাই তাহলে এখানে ঢাকা দিব। বেশ কয়েকটা অপশন আছে, আপনি চাইলে, আমি কিন্তু আপনাদের আজকের লেকচারেই বলেছি যে যেই জায়গাগুলো আপনি সিলেক্ট করবেন শুধু সেই জায়গাগুলোতেই সে কাজ করবে, অন্য জায়গায় কিন্তু সে কাজ করবে না। কারণ আপনি যদি এইটা, এইটা এবং এই লাস্টেরটা, এই তিনটা সিলেক্ট করে দেন এবং রিপ্লেস অল দেন, তাহলে কিন্তু সে শুধু ওই তিনটাকেই রিপ্লেস করবে, যে তিনটা আপনার আপনি সিলেক্ট করে দিয়েছেন। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে হচ্ছে আপনি গো থ্রু করতে পারেন, যে আপনি কন্ট্রোল H দিলেন, দিয়ে আপনি ফাইন্ড নেক্সট দিলেন, যে পরেরটায় আসো। এই যে দেখেন এখন সেলটা কিন্তু C2 তে আসলো, আপনি চাচ্ছেন না যে এটা রিপ্লেস হওয়ার দরকার আছে, আপনি চাইলেন যে এটা থাক, আপনি পরেরটায় গেলেন, এই যে এখন দেখেন সে 6 নাম্বার লাইনে চলে আসলো। আপনি চাচ্ছেন না এটা চেঞ্জ করা, এটা থাক, আবার নেক্সটে গেলেন, আপনি চাচ্ছেন না এটা চেঞ্জ করব, এই যে এই ভদ্রলোকেরটা আমি ময়মনসিংহ থেকে ঢাকা করব, সো আমি এটাকে রিপ্লেস দিলাম, এই যে রিপ্লেস বাটনে দিলাম। তাহলে এইটা রিপ্লেস করে সে পরেরটায় গেল, পরেরটায় আপনি চাচ্ছেন না যে এটা চেঞ্জ হওয়ার দরকার আছে, তারপরে আপনি এটাকে নেক্সট দেন, সে নেক্সটে গেল, তখন আপনি হ্যাঁ লাস্টেরটা এটা আমি রিপ্লেস করব, তাহলে আপনি রিপ্লেস দিয়ে দিলেন। তাহলে এটা কেমন হলো ব্যাপারটা, যে আপনি নেক্সট দিয়ে 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 দেখলেন যে কিভাবে এটা না ওইটা না, এটা না এটা, এরকম করে আপনি ডিসিশন নিলেন। এটা হতে পারে। আরেকটা হতে পারে আপনি এরিয়াগুলো সিলেক্ট করবেন, এরিয়াগুলো সিলেক্ট করে আপনি
রিপ্লেস অল দিলে যেই অংশটুকু আপনার সিলেক্ট করা থাকবে, কিভাবে সিলেক্ট করে, কন্ট্রোল দিয়ে কিন্তু সিলেক্ট করে। একটা সিলেক্ট করার পর বাকিগুলো কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে। তো আপনি যেই কয়টা সিলেক্ট করবেন সেই কয়টা হবে। আরেকজন ভাইয়া বলতেছিল 880 যদি বাদ দিতে চান তাহলে কিভাবে কি করব। এটা করা যাবে, এটা করা যাবে, কিন্তু এটার কিছু লিমিটেশন আছে, সেটা আমি দেখাচ্ছি। এখন দেখেন, আমি একটা মোবাইল নাম্বারের এখানে মাঝখানে 880 দেওয়া আছে, হ্যাঁ, মাঝখানে 880 দেওয়া আছে। সো এখানে আপনি যদি রিপ্লেস করেন 880, সে কি করলো 880 কে সে খুঁজলো, 880 কে খুঁজে বের করে তার পরিবর্তে সে কোনো কিছু দিল না, খালি করে দিল, দিয়ে আপনি রিপ্লেস অল দিলেন, তাহলে কি দাঁড়ালো, আপনার যত মোবাইল নাম্বারের শুরুতে 880 ছিল সবগুলাকে সে চেঞ্জ করে 880 পরিবর্তে খালি করে দিল। অথবা আপনি চাইলে 880 পরিবর্তে শুধু 0 দিতে পারতেন, 880 পরিবর্তে শুধু 0 দিতে পারতেন, দিয়ে রিপ্লেস অল দিলে তাহলে কিন্তু আপনার এইগুলা চেঞ্জ হয়ে যেত। এখন অনেকে বলতে পারেন 0 তো দেখাচ্ছে না, 0-র আগে আপনার একটা হ্যাশট্যাগ দিতে হয়, যে আপনার #0, তাহলে আপনার এটা 0 ফরম্যাটটা দেখায়। সো সেটা আমরা আসতেছি না, এটা আমার কাছে বড় ইস্যু না। ইস্যুটা হচ্ছে যেটা দেখাচ্ছিলাম, এখানে কিন্তু 880 মাঝখানে ছিল, এখানে দেখেন আপনি এই যে 880 নাম্বারে আমরা তো নিয়ত করছি যে সামনে 880টাকে বাদ দিব, কিন্তু ভিতরেও যে 880 আছে এটা কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করি না। ঠিক একইভাবে দেখেন, আপনি ধরেন কারো নাম হচ্ছে আরিফুল ইসলাম, আরেকজনের নাম আরিফউদ্দিন। আপনি ধরেন চাচ্ছেন যে আরিফুল ইসলাম নামে যে আরিফ নামে যে আছে তার বদলে আপনি জামাল লিখবেন, ঠিক আছে। আপনি রিপ্লেস দিলেন, রিপ্লেসে দিলেন হচ্ছে আরিফ লিখে সার্চ দিবেন, এবং আরিফের পরিবর্তে আপনি লিখবেন হচ্ছে জামাল। আপনার ইচ্ছাটা কিন্তু তাই ছিল যে যেখানে আরিফ আছে সেটার পরিবর্তে কি করব, জামাল লিখবো। তো আমি এটা রিপ্লেস দেওয়ার পরে দেখেন আরিফ উদ্দিন ও জামাল উদ্দিন হয়ে গেছে, আরিফুল ইসলামও জামালুল ইসলাম হয়ে গেছে। এই ভুলটা কেন হলো? এই ভুলটা হওয়ার কারণ হচ্ছে আপনার এই যে আরিফ ছিল, আরিফটাকে সে পরিবর্তন করে জামাল করছে। তো আরিফটাকে যেহেতু পরিবর্তন করে সে জামাল করছে, সেই জন্য আরিফ উল, সে আরিফের উলের জায়গায় জামাল উল হয়ে গেছে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আপনি গণহারে যখন রিপ্লেস করবেন একটা বড় অংশ, এটা আদৌ আপনার মন মতো হচ্ছে কিনা, বা আপনি যেটা চাচ্ছেন আদৌ সেটাই হয়েছে কিনা, এটা একটু খেয়াল রাখতে হবে। আর বাকি সব বিষয়গুলো খুবই পাওয়ারফুল এই টুলসটা, এটা দিয়ে আপনি চাইলেই অনেক বড় বড় জিনিস খুব দ্রুত সময়ে শেষ করে ফেলতে পারবেন, যদি আপনি খুব সুন্দরভাবে সার্চ করতে পারেন। এখন বলতে পারেন যে ভাইয়া আপনারা তো বেসিক শেখাচ্ছেন, এইসব বেসিক শিখতে শিখতে তো আমাদের দিন শেষ হয়ে যাচ্ছে। এখন আমি বলবো যে এটা কি আপনাদের সবার জন্য খুবই বেসিক, নাকি আপনারা নতুন কিছু শিখতে পাচ্ছেন? বলেন তো কমেন্টসে, চ্যাটে। Something new. থ্যাংক ইউ। স্যার অনেক কিছু শিখতে পারতেছি। থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া, নিয়ে অনেক কিছু শিখতে পারতেছি। যাই হোক, আপনারা অনেকেই কিন্তু বললেন যে আমরা অনেক কিছু শিখতে পারতেছি। এখন আমাদের ভুলটা হয় কোথায়? আমাদের জেনারেশনের ভুলটা হয় ভাইয়া আমরা অ্যাডভান্স শিখবো, ডিটেইলসে শিখবো, কিন্তু আপনাদের এই বেসিক নলেজটাই থাকে না। এই বেসিক নলেজটা না থাকার কারণে আপনারা আমাদের যখন অ্যাডভান্স ক্লাসে আসেন বড় অ্যামাউন্টের টাকা দিয়ে, তখন কিন্তু আপনারা এই জিনিসগুলো আয়ত্ত করতে পারেন না, কারণ আপনাদের ওই বেসিক স্ট্রং ফাউন্ডেশনটা নাই। যে কারণে আমি আপনাদের কাছে সবসময়, আমি যত ব্যাচই নেই প্রথম দিকের ক্লাসগুলো আমি বেসিকে ফোকাস করি, যাতে অ্যাটলিস্ট আমি যা শিখাবো সেটা যেন আপনার পরবর্তীতে কাজে লাগে। আরেকটা বড় বিষয় হচ্ছে, আমি যদি প্রথম থেকে অ্যাডভান্স শেখানো শুরু করি তাহলে হ্যাঁ হয়তো আরো কয়েকটা বড় বড় টপিক আমি কভার করতে পারতাম, কিন্তু বড় বড় টপিক কভার করতে গিয়ে দেখা যাবে আমার
50 জন স্টুডেন্টের ভেতরে 40 জনই কিছু বুঝবে না, শুধু 10 জন খুব খুশি হবে। তো আমি 10 জনকে খুশি করতে গিয়ে বাকি 50 জনকে কষ্ট দিতে চাই না, সেই জন্যই অ্যাকচুয়ালি আমার এভাবে বেসিক থেকে যাওয়া। বাট যারা 10 জন আছেন তাদেরকেও আমি হতাশ করব না, তাদেরকে আমি বলবো সবসময় নেটে ঘাটাঘাটি করতে, নতুন টপিক গুলা খুঁজতে এবং কোনো জায়গায় আটকায় গেলে আমাকে প্রশ্ন করতে, যাতে আমরা দুই পক্ষই খুশি থাকতে পারি। একজন বলেছেন যে ভাইয়া 880টা ঠিক তাহলে ঠিক রাখবো কিভাবে? আচ্ছা, 880টা তাহলে ঠিক রাখবেন কিভাবে, এটারও অনেক ফর্মুলা আছে যেটা আমরা এখন শিখাতে পারতেছি না, কারণ এটা আমাদের সিলেবাসের রেঞ্জের বাইরে। বাট আমি আপনাদের জাস্ট দ্রুত দেখাই দিই। ধরেন আমি চাচ্ছি যে 880টা বাদ দিব, তখন কিন্তু আপনি চাইলে ফর্মুলা ব্যবহার করে এভাবে শুধু ডান দিকের ক্যারেক্টার গুলা আপনি টেনে নিয়ে আসতে পারেন। তো এরকম অনেক কিছু আছে এক্সেলে যেগুলি আসলে আমরা জানি না। আমি কিন্তু শুধুমাত্র ডান দিকের সংখ্যাগুলোকে টেনে নিয়ে আসলাম ফর্মুলা ব্যবহার করে, দেখছেন? সো এরকম মানে নাই বা সম্ভব না জিনিসটা খুবই কম, বাট এই যে এটা হয়তো রিপ্লেস দিয়ে করা সম্ভব না, কিন্তু মাইক্রোসফট এক্সেলে এমন অনেক ফর্মুলা আমরা জানি, অনেক লজিক্যাল টেকনোলজি ফর্মুলা আমরা জানি যেগুলি দিয়ে আমরা খুব সহজে ম্যানেজমেন্ট যা চাচ্ছে, এটা একটু করে দাও তো, এটা একটু এভাবে করে দাও তো, ওটা হয়তো আপনাদের করতে সময় লাগবে হইতেছে 2 দিন, আমি ওটা আধা ঘন্টায় করে ফেলতে পারবো যদি খাপে খাপে মিলে যায়। সব সময় তো আর মিলে না হিসাব নিকাশ যদি ঠিকঠাক মতো মিলে যায়, হয়তো দেখা যাবে আপনাদের যে রিপোর্টটা বানাইতে 6 ঘন্টা লাগতেছে, আমার এটা 6 মিনিটও লাগবে না। কারণ এটা আমাদের হাতে হচ্ছে, এটা ডিপেন্ড করে হচ্ছে টুলস এর উপর। আপনি একজন ভালো ফুটবল খেলোয়াড় যে 15 বছর ধরে ফুটবল খেলছে, সে একটা বলে কিক করলে যেভাবে দ্রুত গিয়ে আপনার টার্গেটে হিট করবে, একটা কেবল স্কুলের শেষ করা ছেলে বা যে ক্লাস 6-এ পড়ে তাকে দিয়ে যদি আপনি ফুটবল খেলান, সে কিন্তু সেই 10 জন মিলেও আপনার ওই রেজাল্ট দিতে পারবে না। এই জন্যই কোম্পানিগুলো এক্সপেরিয়েন্স মানুষ চায়, কোম্পানিগুলো চায় যে একটু এক্সপেরিয়েন্স ছেলে থাকুক, তাকে 10,000 টাকা বেশি দিয়ে হলেও তারা রাখতে চায়। আর সব জায়গায় দেখবেন সার্কুলারে এক্সপেরিয়েন্স চায়, এই জন্য চায় যে সে অ্যাটলিস্ট কাজটা পারে, যাতে আপনার নতুনদের শেখানোটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তো আমি আমার পয়েন্টে ফেরত আসি যে আপনারা নতুন টপিক গুলা শিখেন যাতে আপনাদের কাজে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা সবাই আমাকে ইন্সপায়ার করছেন যে আপনারা নতুন কিছু শিখছেন। ভিবিএ কি খুব দরকার? ভিবিএ খুবই দরকার যদি আপনি ভিবিএ রিলেটেড কাজ করেন, আদারওয়াইজ দরকার নাই। এটা নিয়ে আমরা পরে কথা বলি। আচ্ছা মাহমুদুল ভাই, আপনার ভিডিও অন হয়ে গেছে, ভিডিওটা অফ করে দিয়েন। আর হচ্ছে এটার নাম আমি মনে ভুল পড়ছি, মোহাম্মদ হোসেন ভাইয়া। আচ্ছা আমি আমার টপিকে ফেরত আসি। ফাইন নিয়ে আরো প্রশ্ন থাকার, প্রশ্ন করতেছেন না কিন্তু আপনারা অ্যাডভান্স শিখতে চাচ্ছেন না, তো শিখতে না কোশ্চেন না করলে আমি আপনাদের কিভাবে শেখাবো? স্যার একটা কোশ্চেন ছিল, আপনাদের চাওয়া পাওয়া শেষ হয়ে গেছে ফাইন নিয়ে আর কোনো চাওয়া পাওয়া নাই, যেভাবে চলতেছে এনাফ? স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা বুঝতে পেরেছি আপনাদের। আমি এটা দেখি হোস্ট কন্ট্রোলস, এটার মানে কি? let everyone host everyone share the scheme of send chat message on view all host setting host control. When you turn off, only people invite you host to join the. আচ্ছা এটা মিটের নতুনই আসছে, আমি এই জন্য একটু দেখে নিচ্ছিলাম। everyone else might join, send messages, videos, audios. ওকে যাই হোক। হ্যালো স্যার। হ্যাঁ চাচ্ছেন তো বলে ফেলেন না, কোশ্চেন করতে চাচ্ছি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলে ফেলেন। আমার কোশ্চেনটা ছিল হচ্ছে ধরেন নাম্বার রোতে আমি জিরোটা অ্যাড করি নাই, নরমালি শুধু জিরো দিয়ে করলে এখানে তো জিরোটা অটোমেটিক কেটে যায়, কিন্তু আমি পরবর্তীতে এখানে জিরো অ্যাড করতে চাইতেছি, তাহলে এটা কিভাবে করা সম্ভব?
আচ্ছা আমি দেখাচ্ছি। বলে আপু আমাদের ইন্টারনেট ফাস্টার রাখার জন্য ভিডিওটা অফ করে দিয়েন, আমরা জাস্ট শুধু কানেক্টেড থাকি। আচ্ছা ভাইয়া যেটা বলছিল, অনেক সময় আমরা টাইপ করলে দেখা যায় যে জিরোটা থাকে না, কারণ ধরেন 01617000000, এই যখন আপনি নাম্বারটা লিখলেন 6 এর আগে যে জিরোটা চলে যায়, যার কারণ হচ্ছে এটা একটা সংখ্যা হিসেবে সে ধরে, এবং সংখ্যার আগে শূন্যের কোনো দাম নাই। আপনি যতগুলো শূন্যই দেন সেই শূন্যের দাম না থাকার কারণে সেটা নাই হয়ে যায়। তো এটা রাখারও কিন্তু ওয়ে আছে, সেজন্য এটাকে আপনি টেক্সট আকারে রাখতে পারেন। এটাকে আপনি একটা অ্যাপোস্ট্রোফি এর মতো দিয়ে যদি আপনি লেখেন তাহলে এটা থেকে যাবে, কারণ সে ওটাকে তখন টেক্সট মানে লেখা আকারে রাখবে। সো এটা আমাদের আজকে টপিক না, তবু আপনাকে যেহেতু চেয়েছেন আমি আপনাদের দেখিয়ে রাখলাম। এখানে কিছু লিমিটেশন আছে, এরকম করে লিখলে কিন্তু আবার যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে না এটার সাথে। সো এই বিষয়টা খেয়াল না রাখবেন। আমার কোশ্চেনটা হচ্ছে হলো, ধরেন এখানে আপনার নাম্বার, আমার এখানে ধরেন 50টা নাম্বার আছে, সো আমি জিরোটা অ্যাড করি নাই, মানে নরমালি অ্যাড করি নাই, পরবর্তীতে আমি অ্যাড করতে চাইতেছি 50টা নাম্বারের শুরুতে। আচ্ছা ওইটা, হ্যাঁ হ্যাঁ ওইটা করা যাবে, ওইটা করা যাবে, কিন্তু ওইটা আমি এখন দেখাবো না, দেখালে বাকিদের শিখতে ইচ্ছা করবে। সো আপনি এটা মাথায় রেখেন, আমাদের টপিকে আছে এটা আমরা শিখবো। এন্ড দিয়ে করতে হয়, একটার সাথে একটা জোড়া লাগায় এটা কারেকশন করতে হয়। বলে আপু আপনার ভিডিওটা অন হয়ে আছে, আপনার নিচে ডান দিকে দেখেন একটা ক্যামেরার মতো আইকন আছে, ওটা চাপ দিলে ওটা লাল হয়ে গেলে ভিডিও বন্ধ হয়ে যাবে। ওকে, আমি আমার পয়েন্টে ফেরত আসি। আমরা ফাইন্ড শিখতেছিলাম এবং আমরা ধরেই নিছি যে আরে বাবা ফাইন্ড তো খুবই মজার, আমরা তো সব শিখে ফেলছি ফাইন্ডের, কিন্তু না, ফাইন্ডের ভিতরে আরো অনেক গভীরে কিছু আছে। যেমন আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল দেখাই। ধরেন আপনি যখন ফাইন্ড দিবেন, কোনো কিছু খুঁজতে গেলে দেখবেন এখানে অপশন আছে, অপশন বাটনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে একটা ইম্পর্টেন্ট অপশন হচ্ছে উইথিন শিট। দেখছেন এটা উইথিন শিট, শিট মানে হচ্ছে শিট 1, শিট 2, শিট 3, এগুলো হচ্ছে এক একটা শিট। আপনি আরিফ নাম দিয়ে সার্চ দিবেন, এই আরিফউদ্দিন এখানেও আছে, শিট 2 তেও আছে। এখন শিট 1 এও আরিফউদ্দিন আছে, শিট 2 তেও আরিফউদ্দিন আছে। আপনি যদি আরিফ দিয়ে সার্চ দেন কন্ট্রোল এফ, এবং আপনি যদি আরিফ দিয়ে সার্চ দেন তাহলে কিন্তু শুধুমাত্র এই শিটের যে আরিফ রয়েছে, দুইটা আরিফ আছে, একটা আরিফুল ইসলাম আছে আর একটা হচ্ছে আরিফ উদ্দিন আছে, এইটা দেখাচ্ছে। আমি যে শিট 2 তে একটা আরিফ আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমি এটা উইথিন দিস শিট, মানে এই শিটের ভিতরেই আমি সরি এই শিটের ভিতরেই আমি খুঁজতেছি। তো যখন আমি উইথিন দিস শিট না, আমি যতগুলা শিট আছে সবগুলা শিটে খুঁজবো, কারণ আপনার তো প্রায় 200টার উপরও শিট থাকতে পারে, বলা তো যায় না, বড় ফাইলে আপনার অনেক শিট থাকতে পারে। আপনি যখন অনেক শিট নিয়ে সার্চ দিবেন, অনেক শিট সার্চ দেওয়ার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার এই অপশনটাতে শিটের বদলে দিতে হবে হচ্ছে ওয়ার্কবুক। ওয়ার্কবুক মানে কি, ওয়ার্কবুক মানে হচ্ছে পুরা ফাইল, পুরা ফাইলের ভিতরে যত শিট আছে সব শিট তুমি খুঁজবা। তো জাস্ট এই জায়গা থেকে শিটের পরিবর্তে ওয়ার্কবুক দিয়ে যদি আপনি আরিফ লিখে সার্চ দেন এবং ফাইন্ড অল দেন, এখন দেখেন আপনার আরিফের সংখ্যা কিন্তু 3টা হয়ে গেল, 2টা শিট 1 এ, আরেকটা আবার কোথায় গেল, শিট 2 তে। সো আমি কিন্তু একটা নতুন জিনিস আপনাদের দেখাই দিলাম যে আপনি যখন আপনি কোথাও জয়েন করছেন, আপনি শিট, আমি এমন অনেককে দেখছি সে শিট 1 এ আগে খুঁজছে, তারপরে শিট 2 তে আগে খুঁজছে, কারণ সে এই যে অপশনস এর ভিতরে যে এখানে কিছু অপশন আছে সেটা সে জানেই না। সে এখানে ঢুকে খুঁজবে, তারপরে যখন দেখবে এটাই নাই এটাই গিয়ে আবার খুঁজবে, যখন দেখবে এটাই নাই তখন আবার থার্ডটাই গিয়ে খুঁজবে, এরকম করে যতগুলো আছে ততগুলাই খুঁজবে। তো কেন আমরা সেটা করব, যদি আমার এখানে অপশন থাকে যে পুরো ফাইলটাই তুমি খুঁজো, তখন কিন্তু আপনার পুরো ফাইলেই খুঁজবে। তারপরে আপনাকে আরেকটা জিনিস দেখাই দিই, এখানে অনেক অপশন আছে, সব এখন দেখানো যাবে না কারণ আমি আপনাদের এখনো ফর্মুলা শিখাই নাই, ভ্যালু ফর্মুলা এগুলির মানে এখন বুঝবেন না, বাট আমি আপনাদের সহজ কিছু শিখাই দিই। যেমন আপনার এন্টায়ার কন্টেইন, যেমন আমি যদি সার্চ দেই আরিফ, ARIF আরিফ, তাহলে ফাইন্ড অল দিলে কিন্তু আসতেছে হচ্ছে আরিফুল ইসলামও চলে আসছে। আমি যদিও আরিফ চাচ্ছি কিন্তু আরিফুল ইসলামও চলে আসছে। বাট আমি যদি
এন্টায়ার সেল কন্টেন্ট দেই। এন্টায়ার সেল কন্টেন্ট দিলে যে আপনি যাকে যেটা খুঁজতেছেন সেটা ওই সেলের সাথে হুবহু মিলে যাবে, আংশিক মিলবে না, হ্যাঁ হুবহু মিলতে হবে, একটা অংশ মিললে হবে না। তো এখন ফাইন্ড অল দেন, এখন দেখেন আরিফ নামে কোনো নামই নাই, কারণ শুধু আরিফ নাই, এখানে আরিফ উল ইসলাম আছে, এখানে আছে হচ্ছে আরিফ উদ্দিন। তো যদি শুধু আরিফ থাকতো তাহলে সে পাইতো খুঁজে। এখন আপনি এখন সার্চ দেন, ফাইন্ড অল দেন, সে একটা আরিফকে পাইছে, কারণ আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিয়ে বলেছি যে হুবহু মিলতে হবে, একদম 100% মিলতে হবে, অর্ধেক মিললে হবে না বা কাছাকাছি মিললে হবে না। তো তখন আমি ফাইন্ড অল দিলে কিন্তু শুধুমাত্র এই আরিফকেই সে খুঁজে বের করবে, বাকি আরিফকে সে খুঁজে বের করতেছে না, কারণ হচ্ছে সেই আরিফের আপনার পুরাপুরি মিলে নাই। বাট এই টিক চিহ্নটা আপনি যদি উঠাই দিয়ে তারপরে ফাইন্ড অল দেন তাহলে কিন্তু আপনার দেখেন 4টা আরিফ চলে আসছে, একটা হচ্ছে এখানে, এই যে এখানে, এখানে একটা, আর শীট 2 তে আরেকটা, দেখতে পাচ্ছেন? সো এই জিনিসগুলো কিন্তু মজার। আপনি চাইলে ইভেন চাইলে আপনি খুঁজতে পারেন, কালার দিয়েও খুঁজতে পারেন, যে কন্ট্রোল এফ দেওয়ার পরে আপনি চাচ্ছেন হচ্ছে ফরম্যাট বাটনে চাপ দিলে এখান থেকে ফিল, আপনি ইয়েলো ফিলের কালার গুলো খুঁজতে চাচ্ছেন, তাহলে ফিলে গিয়ে ইয়েলো ফিল দিয়ে আপনি ওকে দেন এবং আপনি ফাইন্ড অল দেন। তাহলে দেখেন এবার কিন্তু আমি নাম দিয়ে খুঁজি নাই, আমি কোনো কিছু লেখা দিয়ে খুঁজি নাই, এখন আমি কি দিয়ে খুঁজছি, রং দিয়ে খুঁজছি। যেমন আপনার হলুদ রঙের ডাটা এই 3টা জায়গায় আছে, এই যে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, শুধুমাত্র হলুদ রঙের ডাটাগুলাকে সে এনে দিল। তো আপনারা কিন্তু প্রশ্নগুলো করেন নাই যে ভাইয়া আমার যদি নামে অর্ধেক মিলে তাইলে তো আমার হচ্ছে না, তাহলে রিপ্লেসমেন্ট কিভাবে করব। বাট আপনারা যারা মানে এগুলি নিয়ে কিউরিয়াস, কাজ করতে থাকতে থাকতে যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো মাথায় ঘুরলে হয় কি, সেগুলি আপনারা শেয়ার করবেন, তাহলে ওই শেয়ার করলে আমরা ওগুলি সমাধান করে দিলে আপনাদেরও শেখা হবে, আমাদেরও লার্নিং ক্লাসটা আরো সমৃদ্ধ হবে। এছাড়া আমি আরেকটা জিনিস দেখাই, ফর এক্সাম্পল আপনি ফাহাম কাবির, আরেকটা দিলেন হচ্ছে ফাহাম কাবির। এখন আপনি সার্চ দেন, সার্চ দিলেন হচ্ছে ফাহাম লিখে, তাহলে কি আসবে? ফাহাম লিখে সার্চ দিলে সে আসবে না, কারণ হচ্ছে হলুদ রঙের ফাহাম তো এখানে নাই, হলুদ রঙটা আমাকে সরাই দিতে হবে, ফরম্যাটে গিয়ে ক্লিয়ার ফরম্যাট দিতে হবে, ক্লিয়ার ফাইন্ড ফরম্যাট, তাহলে এখন আবার আগের মতো হয়ে গেল। তো এখান থেকে আমাকে কি করতে হবে, খুঁজতে হবে, খোঁজার জন্য আমাকে ফাইন্ড অল দিলাম, দেখেন 2টা ফাহাম আসছে, একটা ফাহাম কাবির বড় হাতের, একটা ফাহাম কাবির ছোট হাতের। তো আমি চাচ্ছি যে না, আমি শুধুমাত্র বড় হাতের ফাহাম কাবিরটা খুঁজবো, ফাহাম কাবির। এখন আমি ফাহাম কাবির দিয়ে অল দিলাম, তবুও কিন্তু ছোট হাতও আসতেছে, বড় হাতও আসতেছে, দুইটাই আসতেছে। তো আপনি এখানে অপশনের ভেতরে দেখবেন ম্যাচ কেস নামে একটা টিক চিহ্ন আছে, এই ম্যাচ কেস নামে যদি আপনি টিক চিহ্ন ইনেবল করে দেন তাহলে কিন্তু ফাইন্ড অল দিলে শুধুমাত্র বড় হাত ছোট হাত মিললে তাইলেই আসবে। আপনার একই নাম, একই লেখা, একই জিনিস, কিন্তু বড় হাত ছোট হাত পার্থক্য হয়ে গেছে, তাহলে সে নিবে না। ম্যাচ কেসটা মানে হচ্ছে যে আপনার হুবহু একদম বড় হাত ছোট হাতও মিলতে হবে, কারণ আপনি এখানে ফাহাম দেন, পুরাটা ছোট হাতের ফাহাম দেন FAHM এবং ফাইন্ড অল দেন, দেখেন সে পায় নাই, যে না ফাহাম নামে কিছু নাই, কারণ পুরো ছোট হাতের ফাহাম তো নাই, বড় হাতের ফাহাম আছে, এক হাত বড় হাতের ফাহাম আছে, এই যে একটা, আর পুরা বড় হাতের ফাহাম আছে FH, এই যে এমটাও যদি ছোট হাতের দেন তাহলে কিন্তু সে খুঁজে পাবে না, যে পায় নাই। মজার আছে, জিনিসগুলো মজার আছে এবং খুবই পাওয়ারফুল, আপনার যখন কাজে লাগার তখন কিন্তু অনেক কাজে লাগে, যখন আপনি বিপদে পড়বেন তখন এই জিনিসগুলো খুবই কাজে দিবে। চ্যাট বক্সে দেখতে পাচ্ছি there is a comma in, you gotta find the formula word, আচ্ছা if there is comma আচ্ছা গমেশ ভাই, আমি কোশ্চেনটা ক্লিয়ার না, বলে ফেলেন। আচ্ছা, যার যা প্রশ্ন আছে বলে ফেলতে পারেন। সো
আমরা একটা টপিক শেষ করলাম, ফাইন্ড টপিকটা শেষ করলাম, এবং ফাইন্ড শিখতে মোটামুটি আমাদের ভালো সময় গেল, কিন্তু আমরা একদম ঠান্ডা মাথায় ইন ডিটেলসে শিখলাম যে আসলে ফাইন্ড ব্যাপারটা কিভাবে কাজ করে। ঠিক একইভাবে কিন্তু রিপ্লেসও করা যায়। আপনার রিপ্লেসের ভিতরেও কিন্তু মোর অপশনসে গেলে বড় হাত ছোট হাত হিসাব করে তারপরে রিপ্লেস করে, কালারের উপর ডিপেন্ড করে রিপ্লেস করে। আমি দেখাচ্ছি তারপরেও। ওকে, আমি দেখাতে চাচ্ছিলাম হচ্ছে this one, not this one. কালার রিপ্লেসমেন্ট, কালার রিপ্লেসমেন্টের ব্যাপারটা আমি দেখাই। আমরা রিপ্লেসমেন্ট যেরকম শুধুমাত্র নরমালি রিপ্লেস করি, ঠিক একইভাবে অপশনসের থেকে মোর অপশনসে গেলে অপশন বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন কিন্তু আসে। তখন আপনার বড় হাত ছোট হাত মিললেই শুধু রিপ্লেস হবে, না মিললে রিপ্লেস হবে না। বা ম্যাচ এন্টায়ার কন্টেন্ট, পুরো সেলটা মিলতে হবে তাহলে হবে। তো এরকম অপশনের ব্যবহার কিন্তু আমরা করতে পারি। এছাড়া আমরা কালার দিয়েও কিন্তু রিপ্লেস করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের এখানে হলুদ কালার আছে না, আমরা যদি চাই যে না হলুদ কালার গুলা একটু চেঞ্জ হয়ে নীল হয়ে যাক, তখন কিন্তু ফাইন্ড এর আন্ডারে আমি যে বক্সটা আছে, ফরম্যাটিং এর বক্সটা আছে, এটাকে আমি দিব হচ্ছে নো ফরম্যাট যেহেতু আছে, এখানে আপনি ফরম্যাট চয়েস করেন, ফরম্যাট বাটনে ক্লিক করলেই আপনি একটা ফরম্যাট পেয়ে যাবেন। এখান থেকে আপনি হলুদটা দিলেন, দিয়ে ওকে দেন, এবং আপনি এটার পরিবর্তন করে রিপ্লেস করতে চাচ্ছেন কি ফরম্যাটটা সেটা দেখান। ফরম্যাটে গিয়ে আপনি দেখান হচ্ছে আপনি ধরেন নীল করতে চাচ্ছেন, তো আপনি কিন্তু ডিফাইন করে দিলেন যে সাদা মানে হচ্ছে লেখাটা কোনো বিষয় না, শুধুমাত্র যদি হলুদই পাও, হলুদ কালার পেলেই তুমি এটাকে কি করবে, নীল করে ফেলবে। এবং এটাকে যদি আপনি রিপ্লেস অল দেন, তাহলে দেখেন অল ডান, উই মেড 3 রিপ্লেসমেন্ট। তার মানে ওই যে 3টা জায়গায় হলুদ ছিল, সেই 3টা জায়গাকে সে কি করে ফেললো, নীল করে ফেলেছে, কারণ আমি এটাকে রিপ্লেস করলাম। এতক্ষণ আমরা রিপ্লেস করেছিলাম কি, লেখা, এখন আমরা রিপ্লেস করলাম হচ্ছে কালার, ফরম্যাট, স্টাইল। আপনি সবকিছুই কিন্তু রিপ্লেস করতে পারেন। যেমন আপনি এখানে কিন্তু খুব ইজিলি আবার এটাকে রিপ্লেস করতে পারেন, যেমন কন্ট্রোল এইচ। এখানে আপনি যদি চান যে আগে এটা ক্লিয়ার করে নেই, ক্লিয়ার ফাইন্ড ফরম্যাট, ক্লিয়ার ফাইন্ড ফরম্যাট। আপনি চাচ্ছেন যে এই নীলটাকে আপনি হালকা হলুদ করবেন, তো এই নীলটাকে হালকা হলুদ করার জন্য আপনি ফরম্যাটে গেলেন এবং গিয়ে দেখতেছেন যে এটা কি নীল কালার, এটা আপনি কনফিউজ যে কোন নীলটা, এখানে তো অনেক নীল আছে, বা আপনি আসলে মনে নাই আপনার যে আসলে কোন নীলটা দিবেন, তখন কিন্তু আপনি চাইলে এখান থেকে ড্রপ ডাউনে এসে চুজ ফ্রম সেল দিয়ে দিতে পারেন। অর্থাৎ এরকম একটা আইকন আসবে ড্রপ পিকার, যেটা দিয়ে আপনি কালার পিক করতে পারবেন, এবং ওখানে আপনি মাউসটা চাপ দিলেই সে আপনার এই কালারটাকে নিয়ে নিবে। তখন আর আপনাকে কষ্ট করে ফরম্যাট সেলসে গিয়ে এই কালারটা চয়েস করতে হবে না, আপনি যেহেতু এখান থেকে নিয়ে নিলেন কালারটা নিয়ে নেওয়ার পরে আপনি ইজিলি এটাকে আবার আরেকটা ফরম্যাটে চেঞ্জ করার জন্য আপনি ধরেন লাল করবেন, তো ওকে দেন, ওকে দিয়ে রিপ্লেস অল। সো নীল রঙের কালার গুলো এখন লাল হয়ে গেল। তো এটার ব্যবহার তেমন দেখি না আমি, বাট যখন আপনার প্রয়োজন হবে, ধরেন আপনার কাছে একটা ডকুমেন্টে অনেক সবুজ কালার করা আছে, আপনার বস বলে বসলো যে এই কালার গুলা উঠাই দিয়ে প্রিন্ট করো, বা কালার গুলাকে হালকা করে দাও, একটু এত গাঢ় কালার দিচ্ছ কেন, একটু হালকা কালার করতে পারো না? তো তখন আপনি কি বসে বসে এগুলিকে এই 100টা কালার আবার একটু হালকা করবেন? এত সময় তো আপনার নাই। সো আপনি কি করবেন, তখন আপনি কন্ট্রোল এইচ দিবেন যে না না কালার এত গাঢ় করা যাবে না, কালার গুলাকে চুজ ফ্রম সেলসে দিয়ে আমি একটু হালকা করব, তাহলে আমি এখান থেকে নিয়ে এখানে হালকা লাল দিয়ে দেবো। ফরম্যাটে গিয়ে এখানে তো অনেক লাল আছে, যে হালকা লাল দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম, দিয়ে রিপ্লেস অল দিলে যে গাঢ় লাল গুলা সব হালকা লাল হয়ে গেল। তো এইভাবেই অ্যাকচুয়ালি এক্সেলের ছোট ছোট টুলস আমাদের কাজে দিবে। কবে যে কাজে দিবে, কখন যে কাজে দিবে, সেটা যে আপনার কত ঘন্টা বাঁচাবে তা কিন্তু আপনি এখন বুঝবেন না। আপনি যখন জিনিসগুলো জানবেন, জিনিসগুলো বুঝবেন, এবং আপনি
কাজের সাথে রিলেট করা শুরু করবেন, তখন আপনি বুঝবেন যে এক্সেল কতটা পাওয়ারফুল। আর এক্সেল শিখলেই যে আপনি কাজে দিয়ে দিল এমন কিন্তু না, এটা আপনার বিপদের সময় কাজে দিবে। আপনার এক্সেল কিন্তু এমন কোন স্কিল না যেটা আপনাকে সাকসেসফুল করবে, যেটা আপনাকে একজন ভালো সেলসম্যান বানাবে বা ভালো অ্যাকাউন্টেন্ট বানাবে, এমন না। এক্সেল একটা সাপোর্টিং টুলস। এটা আপনার হাতে বন্দুক আছে, আপনি যত ভালো বন্দুক ব্যবহার করতে পারবেন তত। এখন আপনি পুলিশে চাকরি করবেন না, র্যাবে চাকরি করবেন না, সন্ত্রাসী হবেন, এটা কিন্তু বলা যায় না। সো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার আপনার প্রফেশন বা আপনার কোথায় ব্যবহার করতেছেন। এক্সেলও ঠিক একই রকম। সো আমরা সামনে আগাই। এখন আমরা আল্লাহর রহমতে 40 জন আছি। সো 40 জনের ভিতরে আশা করি সবাই অ্যাক্টিভ আছেন, এবং কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কিন্তু চাইলেই আমাকে নক দিয়ে মাইক অন করে বলতে পারেন যে এভরিথিং ওকে কিনা। ওকে স্যার, প্লিজ। আজানটা হয়ে নেক, আমরা 2 মিনিট ওয়েট করি, আর সেই সাথে আমাদের ব্রেনটাও একটু রেস্ট দেই। এর ভেতরে আমি একটু ডাটাটা গুছাই নেই। সরি, ওকে। আমাদের এখানে যে কিছু নাম্বার জোগাড় করলাম, এটা আপনারা যে কোনো ভাবে করতে পারেন, নাম্বার ডাউনলোড করতে পারেন বা ড্র্যাগ করতে পারেন। সো এখান থেকে এখন আমরা শিখবো হচ্ছে একটা খুবই পাওয়ারফুল টুলস মাইক্রোসফট এক্সেলের। এটা অনেক অনেক হেল্পফুল। ধরেন আমরা নিচের দিকে নামতেছি, আমার কাছে অনেক ডাটা, এবং আমি চাচ্ছি যে এই ছেলেটার শরীফুলের এক্সাম, তিনটা পরীক্ষার ভিতরে কোনটা জানি কি, কোনটা বাংলা কোনটা ইংলিশ, আবার উপরে গিয়ে আপনাকে দেখতে হচ্ছে আচ্ছা প্রথমটা বাংলা, পরেরটা ইংলিশ, পরেরটা ম্যাথ। তাহলে আপনাকে আবার নিচে যেয়ে দেখতে হচ্ছে যে এটা কোন ছেলে, ও শরীফুল। আপনি ডান দিকে গেলে আবার ছেলেকে দেখা যাচ্ছে না, এগুলি কার নাম্বার? আচ্ছা বাম দিকে হচ্ছে সাত্তারের নাম্বার। সো এই প্রবলেমটা আমরা অনেকেই ফেস করি বড় ডাটা নিয়ে কাজ করলে, নিচে নামলে উপরেরটা দেখা যায় না, আবার ডাইনে গেলে বামের গুলো দেখা যায় না। সো এটাকে সমাধান হচ্ছে ফ্রি স্প্যান হচ্ছে এমন একটা পাওয়ারফুল টুলস, যে টুলসটা ব্যবহার করে আপনি আপনার পছন্দ মতো উপরের বা বামের একটা অংশকে আপনি ফিক্সড লক করে রাখবেন। হ্যাঁ, ফ্রিজ মানে ফ্রিজ থাকে না, ওই যে বাবুরা বলে খেলে যে ফ্রিজ, অর্থাৎ আপনি যাকে ফ্রিজ করতেছেন সে কিন্তু নড়তে পারবে না। তো সেই রকমই আর কি, এটাকে একদম বরফের মতো ফ্রিজ করে দিবে। তো ফ্রিজ প্যানের কাজ আমরা দেখে নেই, খুবই ইজি। আপনি যদি চান যে সবার উপরের কলামটা বা সবার উপরের রোটা যদি আপনি স্থির চান,
যেটা নড়বে না, তখন আপনাকে কি করতে হবে, ভিউতে যেতে হবে। ভিউতে গিয়ে এই যে দেখেন একটা বাটন আছে, বাটনটার নাম হচ্ছে ফ্রিজ প্যান্স। ফ্রিজ প্যান্স এর ভিতরে তিনটা অপশন আছে। তিনটা অপশনস এর ভিতরে প্রথম অপশনটা হচ্ছে, দ্বিতীয় অপশনটা আগে দেখাই, ফ্রিজ টপ রো, মানে টপ রো কে তুমি ফ্রিজ করো। ফ্রিজ টপ রো, টপ রো মানে কি, সবার উপরেরটা। তো সবার উপরেরটা কিন্তু ফ্রিজ হয়ে গেল, এবং ফ্রিজ যেহেতু হয়ে গেছে সেজন্য একের নিচ দিয়ে হালকা একটা দাগ আসছে। তো আপনি যত নিচে নামতেছেন আপনি দেখেন, আপনি নিচে নামতেছেন ঠিকই 25 30 এরকম করে নেমে যাচ্ছে, কিন্তু এক কিন্তু ওখানেই থেকে যাচ্ছে। এক আর কখনো কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো আপনি যখন ডান দিকে যাচ্ছেন আপনার কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে না কোনটা বাংলা, কোনটা ইংলিশ, কোনটা ম্যাথ, বা আপনার যদি আরো অনেক ডাটা থাকতো তখন কিন্তু আমাদের কিন্তু সবসময়, আমরা যখন চাকরি, এখনো যে অফিস থেকে আসলাম, আমাদের কিন্তু প্রচুর বড় ডাটা নিয়ে কাজ করতে হয়। যেমন আপনার টোটাল 6,500 এমপ্লয়ি, তাদের 6,500 এমপ্লয়ি ডিটেলস অ্যানালাইসিস, তাদের লাস্ট এক মাসের সেলস, দিনে দিনে প্রত্যেক দিন কেমন করতেছে, বা আপনার টোটাল পারফরমেন্স ইভালুয়েশন, যে তারা কেমন ভালো করতেছে না খারাপ করতেছে, এরকম অনেক লোকেশন ওরিয়েন্টেড রিপোর্ট, তারপরে পারফরমেন্স ওরিয়েন্টেড রিপোর্ট নিয়ে আমাদের কাজ করতে হয়। অর্থাৎ 2-3 হাজার ডাটা আমাদের কাছে খুব কমন। তো তখন যদি আপনার এই জিনিসগুলা বা ফিনান্সিয়াল যে ডাটাগুলা, যারা ব্যাংকে চাকরি করে তাদের কাছেও কিন্তু প্রচুর অ্যামাউন্টের ডাটা আসতেছে। তো আপনি যখন নিচের দিকে নামবেন বা উপরের দিকে যাবেন, তখন যদি আপনি আমার উপরের টাইটেলই না দেখতে পারি তখন কিন্তু একটা বিপত্তি বাধে। তো সেই জন্য আপনি এই টুলসটা ব্যবহার করবেন। আবার যদি আপনি এটা আগের মতো করতে চান তাহলে আনফ্রিজ, মানে যা ছিল তুমি তাই করে ফেলো, আনফ্রিজ প্যান দিলে আপনার আবার আগের মতো হয়ে যাবে। তখন আপনি দেখেন এই 17তে নেমে আসছে কিন্তু 1টা নাই। তো এরকম করে আর কি ফ্রিজ প্যানটা ব্যবহার করে। আপনারা হয়তো বলতে পারেন ভাই আপনি ডান দিকে গেলে তো ছেলের নামটা দেখা যায় না বা স্টুডেন্টের নাম তো দেখা যায় না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে ফ্রিজ প্যান্স করতে পারেন, অর্থাৎ একাধিক প্যানকে ফ্রিজ করতে পারেন। যে আপনি টাইটেল, অর্থাৎ এই অংশটুকু থাকবে, এই অংশটুকু সে থাকবে, এবং এই বাম সাইডের এই অংশটুকু থাকবে। অর্থাৎ আপনি নিচে নামলে এই কালো অংশটুকু হাইড হবে না, আবার ডাইনে গেলেও এই কালো অংশটুকু হাইড হবে না। সো এবার আমি যদি হাইড ইনেবল করতে চাই তাহলে কি করতে হবে, যে কোনো একটা সেল সিলেক্ট করতে হবে। সেলটা সিলেক্ট করার পরে আমাকে যেতে হবে ভিউতে। ভিউতে গিয়ে হচ্ছে ফ্রিজ প্যান্স। ফ্রিজ প্যান্স দিলে আপনি যেই জায়গায় সেলটা রেখেছেন সেই সেলটার উপরে এবং বামে ফ্রিজ হয়ে যাবে। তো যে কোনো একটা সেলে রাখলে কিন্তু হবে না, যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে ওই সেলটাতেই রাখতে হবে যেই সেলটাতে রাখলে আপনার উপরে এবং বামে ফ্রিজ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি B2 তে রাখি তাহলে আমার উপরে হচ্ছে মোবাইল, অর্থাৎ এই লাইনটা, আর বামে হচ্ছে আমার নাম। তো আমি যদি এইখানে রাখি তাহলে কিন্তু এই পর্যন্ত, মানে নাম্বার টাম্বার সহ ফ্রিজ হয়ে যাবে। তো আমি চাচ্ছি না সেটা, আমি এখানে ক্লিক করলাম এবং আমি এখন নিচে গেলে উপরে এরিয়া থাকতেছে না, ডাইনে গেলে বামের লেখাগুলো থাকতেছে না। সো আমি এখান থেকে ফ্রিজ প্যান ইউজ করব। ভিউতে গিয়ে ফ্রিজ প্যান ইনেবল করে দিব। এখানে দেখেন প্যান্স লেখা আছে, একটা হচ্ছে টপ রো, একটা হচ্ছে টপ ফার্স্ট কলাম, সবার প্রথম কলামটা। এটা করলে এটা হবে না, এটা করলে এটা হবে না। সো আপনাকে এইটা যদি করেন সবার উপরেরটা, তাহলে দুইটাই হবে, উপরের থেকেও হবে বামের দিক থেকেও হবে। তো আমি ইনেবল করে দিলাম। এখন আমি নিচের দিকে নামলে আমার উপরেরটা থেকে যাচ্ছে, এবং ডাইনের দিকে গেলেও আমার প্রথম কলাম এ কলামটা থেকে যাচ্ছে। তো আপনি যেখানেই যান, আপনি যেই দিকেই মুভ করেন, আপনি বুঝতে খুব ইজি হবে যে এই 75 মানে কি। এই 75 মানে হচ্ছে সে জাহাঙ্গীরের বাংলার স্কোর 75। আবার এখানে যদি যান তাহলে এই ইংলিশের 85টা কার, ইংলিশের 85টা হচ্ছে নাসির উদ্দিনের। কারণ আপনি জানতে পারছেন উপরে আর বামে তথ্যগুলো আপনার কাছে ভিজিবল। সো এটার নামই হচ্ছে ফ্রিজ প্যান, এবং এটা মাইক্রোসফট এক্সেলের ওয়ান অফ দ্য পাওয়ারফুল টুলস ফর বেসিক স্টুডেন্টস, বা যারা কেবল কোম্পানিতে ঢুকতেছে। তো তাদের হচ্ছে এই জিনিসটা না জানার কারণে তারা অনেক কষ্ট ফেস করে এবং অনেকে লজ্জায় প্রশ্ন করে না, এবং এই প্রশ্ন না করার কারণে তারা কষ্ট করে যায়, এমনি এমনি উপরে নিচে যায়, ভুল করে বসে। সো জিনিসগুলো খুবই সহজ, খুবই সহজ, কিন্তু আপনারা যারা সময় দেন না তারা এটা শিখতে পারেন না।
তো আশা করি আপনারা সময় দিবেন এবং শিখে ফেলবেন। আর আরো অনেক কঠিন কঠিন জিনিস আছে যেগুলো আমরা আস্তে আস্তে সামনে শিখবো। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। আমি আপনাদের স্যার 3-4 মিনিট সময় দিচ্ছি, আপনারা চাইলে আপনার কম্পিউটারে একটু চেষ্টা করে দেখতে পারেন। যদি করে দেখেন যে না হচ্ছে না, কোনো সমস্যা, তাহলে আমাকে বলতেও পারেন, আমি আবার আপনাদের একটু ফ্লোর দিচ্ছি। কি সব ক্লিয়ার? আল্লাহ, কারো কোনো রেসপন্স নাই। কমেন্টসে বলেন তো ক্লিয়ার, দেখি কয়জন ক্লাসে অ্যাক্টিভ। ক্লিয়ার স্যার, ফিজিক্স কোনো সমস্যা নেই। ট্রাই করতেছি, দেখি। হ্যাঁ, চাইলে একটু ট্রাইও করতে পারেন, একটু ট্রাই করে দেখেন। 2-4 মিনিট 5 মিনিট প্র্যাকটিস করেন, তাহলে কোশ্চেন আসবে, কোশ্চেন গুলো আমি দেখাই দিব। ভাই একটা কোশ্চেন আছে। বলে ফেলেন। ভাই আমি একদম টপ রোটা না করি, টপ রোর নিচেরটা করতে চাইলে? হ্যাঁ, এটার অ্যানসার তো আমি দিয়ে দিছি। বলেন তো এটার অ্যানসার কি? ওই প্যান্টটাতে, ফ্রি প্যান্টটাতে আমি যে সেলটা সিলেক্ট করব তার উপরে আর বামে করবে, তাই না? তাহলে আপনি যদি 4 নাম্বার থেকে করতে চান, তাহলে আপনি সেলটা 4 নাম্বারের নিচে রাখবেন, তাহলে 4 নাম্বারের উপর পর্যন্ত ফ্রিজ হয়ে যাবে। ওকে ভাই, বুঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝছি। গুড, সাইব ভাই, ভালো প্রশ্ন ছিল। যদি শুধু আমি 4 নাম্বারের উপরেরটা করতে চাই, সাইডেরটা না করতে চাই? হ্যাঁ, সেটার অ্যানসারও তো আমি দিয়ে দিছি। বলেন কিভাবে, অপু ভাই বলেন। হচ্ছে লজিকটা কি? লজিকটা হচ্ছে যেই সেলটা আপনি সিলেক্ট করবেন তার উপরে আর বামে। জি। এখন যদি আপনি এ কলামের ভিতরে সেলটা রাখেন, জি, তাহলে তো আর এ কলামে রাখলে তো বাম সাইডে আর কোনো কলামই নাই, তাহলে তো আপনি শুধু উপরটাই হবে, তাইলে নিচেরটা হবে না। হ্যাঁ, এটা কিন্তু পুরো ম্যাথমেটিক্যাল টার্মস। হ্যাঁ, এক্সেল পুরোটাই কিন্তু অঙ্কের মতো। যারা অঙ্ক ভয় পায় তাদের জন্য কিন্তু এক্সেলটা একটু কঠিন মনে হয়। এক্সেল কিন্তু খুবই মজার জিনিস। যদিও আমিও খারাপ স্টুডেন্ট, সো ভয় পাওয়ার কিছু নাই। আমার রেজাল্টটা খুবই খারাপ। আমি কখনোই মানে 3-এর ধারের কাছে যেতে পারি নাই সিজিপিএ, যাদের ভার্সিটিতে যে সিজিপিএ বলে না, আমি এখনো 3ও পাই নাই, সবসময় 3-এর নিচে পাইতাম। সো হতাশ হওয়ার কিছু নাই। যে যেটা সময় দিবে সে সেটা খুব ভালো মতে পারবে, শুধু সময় দিয়ে গবেষণা করতে হবে। ওকে, 5 মিনিট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনারা, আশা করতেছি আমি আপনারা কম্পিউটার ওপেন করে এক্সেল ঘাটাঘাটি করতেছেন। ওকে, আমরা আস্তে আস্তে ফেরত আসি।
ওকে, যারা যারা প্র্যাকটিস করেছেন, যা করার করেছেন, এখন আপনারা ক্লাসে ফেরত আসেন, কারণ ক্লাস করতে করতে আবার প্র্যাকটিস করতে গেলে কিন্তু সমস্যা। আর তার আগে আপনার যে কোনো একজন চাইলে কিন্তু এখান থেকে থামেন, আমি একটু চেষ্টা করে দেখি। Read view. Everyone send the message. গ্রিড ভিউতে যেন কিভাবে আপনাদের সবাইকে দেখা যায়। ভাইয়া আপনার কথাটা বুঝতে পারলাম না। গত ক্লাসে টেল স্ক্রিনশট দিলেন না যেভাবে, ওভাবে হ্যাঁ, একটা হ্যাঁ। স্ক্রিনশট নিয়ে নেন, টেল যে কোনো একজন। স্ক্রিনশট স্যার, স্ক্রিনশটটা অফ করতে হবে, না হলে পুরোটা আসবে না। পুরোটা আসবে না? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। Change layout. জানি না আমার এখানে অপশন আসে না কেন, I haven't any idea. কি কন্টিনিউ করতে পারবো? হয়েছে? তুলেছেন ছবি? ডান স্যার। থ্যাংক ইউ অপু ভাই। আমরা শুরু করি। প্রেজেন্ট নাও। গ্রুপে পোস্ট করে দিয়েন, আমরা শেয়ার দিয়ে দিব না। উইন্ডো এখান থেকে আমরা শেয়ার দিচ্ছিলাম হচ্ছে ফাইলটা নিয়ে কাজ করছি, এক্সেল 1। ওকে, আমার স্ক্রিন ফেরত আসছে? জি স্যার, ফেরত আসছে। জি স্যার। এবার আমি কন্টিনিউ করি। এখানে আমরা এখন শিখব হচ্ছে মাইক্রোসফট এক্সেলের খুব সহজ আবার অনেক কঠিন একটা জিনিস, যেটা হচ্ছে চার্ট। মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে চার্ট বানাইতে হয়। মাইক্রোসফট এক্সেলে চার্ট কেন বানাতে হয়? ধরেন আপনি কোনো রিপোর্ট প্রেজেন্ট করবেন বা কাউকে দেখাবেন বা কোনো জায়গায় লিখবেন। ভাইয়া হ্যাঁ, হ্যালো। আপনার লেখাটা যাতে খুব ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হয়, সেটার জন্য মূলত চার্টগুলো দরকার হয়। আপনি যা বলতে চাচ্ছেন সেটা যদি আপনি চার্ট আকারে দেখান, তাহলে কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইজি হবে, একদমই ইজি হবে। ধরেন আমি একটা ডাটা নেই, স্যাম্পল ডাটা। এখানে এই ডাটাটাকে যদি আমি নাম এবং তিনটা নাম্বার, আমি তিনটা নাম্বার না নিয়ে আমি খুব আরো ইজি করি। ধরেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তিনটা মাস নিলাম এবং তিনটা মাসের সেলস নিলাম। এতগুলা মানুষ বাদ দিয়ে 10 জনেরটাই নিলাম, সব বাদ দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি এই তিনটাকে এই তিনটা ইনফরমেশন নিয়ে যদি আমি গ্রাফ বা চার্ট বানাইতে চাই, তাহলে কিন্তু আমি খুব ইজিলি চার্ট বানাইতে পারবো। এত কঠিনে যাব কেন, আমি আরো সহজে যাব। আরো সহজে দেখেন, মেল 73 জন, ফিমেল 40 জন। এই যে ইনফরমেশনটা আমার কাছে আছে, ইনফরমেশনটা কি আছে যে মেল আছে 73 জন, ফিমেল আছে 44 জন। এই ইনফরমেশনটার উপর যদি আমি এটাকে প্রেজেন্টেবল করতে চাই, যেটা হবে হচ্ছে গ্রাফে, সেটা কিভাবে করে? প্রথমে আপনাকে এরিয়াটা সিলেক্ট করতে হবে। কোন এরিয়াটা?
এই যে অংশটুকুতে আপনার তথ্যটা আছে সেই এরিয়াটা আপনাকে সিলেক্ট করতে হবে। করার পরে আপনাকে যেতে হবে ইনসার্টে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে চার্ট নামে একটা গ্রুপ আছে এবং চার্টের গ্রুপের ভিতরে বেশ কিছু অপশন আছে। তো এখানে আপনার কাছে জটিল মনে হলে আপনি এখানে কোনোটা ক্লিক করার দরকার নাই। আর আপনি যদি মনে করেন যে আপনি বুঝতে পারতেছেন কোন চার্টটা আপনার জন্য পছন্দের, যেমন এখানে আপনার পাই চার্ট আছে, তারপরে হচ্ছে আপনার বার চার্ট আছে, ধরলাম আমি পাই চার্টটা আমি ইউজ করব, তো আপনি পাই চার্টও ক্লিক করতে পারেন। অথবা এই যে নিচে ডান দিকে দেখেন একটা সি অল চার্ট নামে একটা আইকন আছে, সি অল চার্ট, এই যে এই আইকনটা ছোট্ট করে নিচের দিকে, এটা চাপ দিলে সি অল চার্ট আসবে এবং সেখানে সে আপনাকে রিকমেন্ড করবে যে কোন চার্টটা আপনার জন্য ভালো হয়। মানে এখানে 3টা চার্ট আপনার জন্য খুবই ভালো হয়। অথবা আপনি অল চার্টে গিয়ে আপনি এখান থেকে কিন্তু এটা পাই চার্ট, বার চার্ট, যারা স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করেছেন, যারা ভার্সিটিতে স্ট্যাটিস্টিক্সে অ্যাসাইনমেন্ট করেছেন, বা যারা হচ্ছে অঙ্ক ভালো বুঝেন, বা যারা রিসার্চে কাজ করেছেন, তারা কিন্তু জানেন যে চার্টটা কতটা ইম্পর্টেন্ট। আপনারা খুব ইজিলি চার্টের মাধ্যমে যেই জিনিসটা আপনি 10 মিনিটে বোঝানোর চেষ্টা করতেছেন সেটা কিন্তু 10 সেকেন্ডে মানুষ ছবি দেখে বুঝে ফেলবে যে আসলে ঘটনাটা কি হতে যাচ্ছে। তো এখান থেকে আপনি চাইলেই চার্ট সিলেক্ট করতে পারবেন। চার্ট সিলেক্ট করে ওকে দিলেই কিন্তু চার্ট হয়ে যাবে। তো আমি জটিলে না যে রিকমেন্ডেড চার্টের ভিতর থেকে ধরেন পাই চার্ট সিলেক্ট করে আপনি ওকে দিলেন, তাহলে দেখেন একটা বড় পাই চার্ট হয়ে গেল। যেহেতু আমার এখানে 220% জুম করা, এই জন্য এটা দেখতে অনেক বড় দেখাচ্ছে। আমি এটার জুম কমাই নেই এবং আমি এখান থেকে এই চার্টটার সাইজ একটু ছোট করে নেই এন্ড এটাকে এই লেখাগুলো একটু বড় করে নিই। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? একটা চার্ট দেখতে পাচ্ছি। চার্টটা যখন আসে তখন দেখেন এটা কিন্তু একটা চারিদিক থেকে বর্ডার হয়ে আসে এবং চার্টের অনেক এলিমেন্ট আছে, যেমন এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, টাইটেল একটা এলিমেন্ট, এরকম করে অনেক এলিমেন্ট আছে। সো আপনি বুঝে শুনে টান দিতে হবে। যদি আপনি একটা এলিমেন্ট ধরে টান দেন তাহলে কিন্তু জিনিসটা এলোমেলো হয়ে যেতে পারে। সো আপনাকে এই যে বাইরের যে দাগটা আছে সেইটা ধরে টান দিতে হবে। সো আপনি আপনার চার্ট আপনার মন মতো আপনি করতে পারবেন। এটা তো জাস্ট ইনিশিয়ালি সে একটা চার্ট আপনাকে দিল। এখন আপনি ধরেন এই চার্টটা কিছুটা চেঞ্জ আনবেন, পরিবর্তন আনবেন। সেক্ষেত্রে কিভাবে আনবেন? প্রথমে আপনি চার্টটার উপর যে কোনো জায়গায় মাউসের একটা চাপ দিবেন, তাহলে দেখবেন উপরে ডিজাইন আর ফরম্যাট নামে 2টা নতুন ট্যাব ওপেন হয়েছে। এই ট্যাবগুলো কিন্তু আগে ছিল না। দেখেন আমি নরমাল জায়গায় মাউস রাখলে কিন্তু এই ট্যাবগুলো নাই, দেখছেন এই অপশনগুলো নাই। যখন আপনি ওই চার্টের উপর মাউসটা রাখবেন তখনই আপনার উপরে ওই ডিজাইন আর ফরম্যাট অপশন আসবে এবং এই ডিজাইন এবং ফরম্যাট অপশন ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজে আপনার যে চার্ট গুলো আছে সেই চার্টের স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। তো আমরা কয়েকটা জিনিস দেখাবো। এই চার্ট নিয়ে আমরা চাইলে 3টা বা 6টা ক্লাসও করতে পারি, কিন্তু আসলে তো এত ডিটেলসে শেখানোর দরকারও হবে না, বা আসলে ওটা দিয়ে ভ্যালু অ্যাডও হবে না, কারণ সবার চার্ট এতটা লাগেও না। বাট আপনার মিনিমাম কাজ চালানোর জন্য যে নলেজটা দরকার সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো আমি ডিজাইনে গেলাম। ডিজাইনে যাওয়ার পরে দেখেন আপনি এখান থেকে কিন্তু চার্টের বিভিন্ন টেমপ্লেট পাচ্ছেন, যে এখান থেকে কোন স্টাইলে তুমি এটাকে দেখতে চাও। কারণ আপনি দিলেন হচ্ছে এই স্টাইলে দেখতে চান, তো আপনি খুব ইজিলি বুঝতে পারতেছেন যে আপনার চার্টটার মেল কত পার্সেন্ট এবং ফিমেল কত পার্সেন্ট। ব্লুটা হচ্ছে এত পার্সেন্ট, ফিমেল হচ্ছে এত পার্সেন্ট। কিন্তু এখানে পার্সেন্টেজ লেখাটা তো নাই, তো বা আপনার মন মতো নাও হইতে পারে, যেমন টাইটেলটা নাই, কারণ আপনি এখানে অ্যাটেন্ডেন্স দিলেন। অ্যাটেন্ডেন্স আপনি চার্টের একটা টাইটেল দিলেন যে একটা প্রোগ্রামে মেল এত পার্সেন্ট, ফিমেল এত পার্সেন্ট। তো আপনি এই স্টাইলটা কিন্তু চাইলে চেঞ্জও করতে পারেন। ডিজাইনে গিয়ে আপনি চাইলে এখান থেকে এই যে একটা স্টাইল আছে যেখানে 38%, 62%, তখন আপনার এই স্টাইলটা ভালো লাগলো, আপনি চাইলেন যে না এই স্টাইলই থাক, বাট এর ভিতরে আমার লেখাটা থাকুক। সো এরকম আরো অনেক স্টাইল আছে। যে কোনো একটা স্টাইল আপনি চয়েস করার পরে সেটাকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। কিভাবে কাস্টমাইজ করবেন? এখানে অ্যাড এলিমেন্টের ভিতর থেকে আপনি চাইলে চার্টের টাইটেলটা, যেটা আমি অ্যাটেন্ডেন্স দিছি, এটা চাইলে আপনি নাও করে দিতে পারেন।
তাহলে আপনার এই যে টাইটেল যেটা ছিল অ্যাটেন্ডেন্স টাইটেলটা, এই টাইটেলটা কিন্তু এখন নাই নাই হয়ে গেল। লেভেল মানে হচ্ছে যে আপনি যে ডাটার অ্যামাউন্টটা কত পার্সেন্টেজ, সেটা কিন্তু চাইলে আপনার এখানে হাইট আছে, আপনি চাইলে এটা দিতে পারেন যে আপনার এখানে 73 জন মেল, আর এখানে আবার ডাটার ক্যালকুলেশনও আপনি পার্সেন্টেজ দিতে পারেন। দেখেন যে এখানে ফিমেল 38%, মেল 62%, অর্থাৎ টোটাল যতজন প্রেজেন্ট ছিল তার 62% মেল, 38% ফিমেল। তো এরকম করে আপনি চার্টে লেজেন্ড দিতে পারেন। লেজেন্ড মানে কি? লেজেন্ড মানে হচ্ছে আপনাকে দেখাই দিবে যে নীল মানে হচ্ছে মেল আর অরেঞ্জ মানে হচ্ছে ফিমেল। এই গাইডলাইনটা এটা লেজেন্ড। আপনি চাইলে লেজেন্ড কিন্তু নান করতে পারেন। লেজেন্ড যখন নান করবেন এখানে জায়গাটা একটু বাড়বে। লেজেন্ড এই জায়গায় নান করাই বেটার হয়েছে, কারণ আমাকে তো অলরেডি এখানে বলেই দিচ্ছে যে এটা কি ফিমেল 38% এবং মেল 36। এখান থেকে অলরেডি অ্যারো দিয়ে বলেই দিচ্ছে, এখানে আবার লেজেন্ড দেওয়ার কোনো দরকার নেই, বা আপনি এটা আপনার মতো করে ব্যবহার করবেন। সো এরকম করে করে আপনি চার্টের এলিমেন্ট ব্যবহার করবেন। সব সময় সব এলিমেন্ট ইনেবল থাকবে না, কারণ সব চার্টে তো সব অপশন থাকবে না। তো আপনার এখান থেকে আপনি চাইলেই আপনার চার্টের কালার চেঞ্জ এবং স্টাইল এগুলো আপনি করতে পারবেন। তো ইভেন আপনি ডিটেইলস ফরম্যাটিংও করতে পারেন। ফরম্যাটিং এর ভিতরে অনেক অপশন আছে, সব তো আর শিখতে পারবেন না, কিন্তু সময় দিলে আস্তে আস্তে শিখবেন। যেমন ধরেন আপনার এখানে অরেঞ্জ আছে, এটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি চাচ্ছেন এটার কালারটা পিঙ্ক হোক, তো আপনি এখান থেকে রেড বা সামথিং দিতে পারেন। যেমন এই ফরম্যাটে যদি আপনি ডবল ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে এটার শেপ কালার কিন্তু রেড করে দিচ্ছেন। আবার যদি আপনি এই জায়গাটায় ডবল ক্লিক করেন তাহলে এটা কিন্তু শেপ কালারটা কিন্তু ব্লু করে দিচ্ছেন। আপনি কিন্তু চাইলে একটা লেভেলে দাঁড়া করানোর পরে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন। এন্ড ফাইনালি আপনি যদি কোনো জায়গায় ডবল ক্লিক করেন সেখান থেকে আপনি ডান দিকে দেখবেন আবার কিছু নতুন নতুন অপশন বের হবে, এবং সেখানে আবার প্রত্যেকটা লেয়ারের ভিতরে গভীর গভীর অপশন আছে। এগুলো আপনি ক্লিক করে করে আপনি যেমন এখানে সলিডের জায়গায় আপনি গ্রিড দিতে পারেন। যেমন আপনি অ্যাটেন্ডেন্স লেখাটার পিছনে আপনি একটা গ্রিড দিলেন, গ্রিড ফিল, হালকা নীল রঙের একটা গ্রিড ফিল দিলেন, অর্থাৎ আপনার অ্যাটেন্ডেন্স লেখাটার পিছনে গ্রিড ফিল দিলেন। তো আপনি এই জায়গায় যদি একটু কিছু ফিল দিতে চান তাহলে এটা এবং এটা সিলেক্ট হয়েছে। যদি আপনি শুধু মেল সিলেক্ট করতে চান তাহলে এটাকে আবার সিলেক্ট করতে হবে, তাহলে শুধু মেল সিলেক্ট হবে। আর যদি আপনি একবার সিলেক্ট করেন তাহলে মেল ফিমেল দুটোই সিলেক্ট হবে। তো এখান থেকে আপনি চাইলে এই ডান দিকে অপশন আসছে, কিন্তু আপনি এখান থেকে এটা সাইজ বড় ছোট করতে পারেন। এটার ভিতর আপনার অনেক অপশন যেগুলি আপনি এক্সপ্লোর করে 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 কাজ করতে পারেন। ট্রান্সপারেন্সি দিতে পারেন। ট্রান্সপারেন্সি মানে ঘোলা হয়ে যাবে, ব্যাক সাইডের এটা দেখা যাবে। ওকে, এবং আপনি সলিড নো ফিল থেকে সলিড, সলিড থেকে গ্রিড ফিল দিয়েও কিন্তু আপনি করতে পারেন। এখন দেখেন আমার এই টেবিলটা কেমন দেখাচ্ছে চার্টটা। আমার এই চার্টটাতে অ্যাটেন্ডেন্সটা গ্রিড ব্যাক দেখাচ্ছে, মেলটা একটা কালারের, ফিমেলটাও একই কালারের। আমি যদি চেঞ্জ করতে চাই যে ধরেন এটা হালকা লাল হবে, তাহলে গ্রিডটা উঠে যাবে, বা গ্রিডটার কালার আপনি চেঞ্জ করতে পারেন। গ্রিডটা আপনি লালটি করে দিতে পারেন। সো ফিমেল এটা লালটি আর আপনার এটা একটা ব্লু, ঠিক আছে। তো এটা আপনি ডাবল ক্লিক করলেই কিন্তু এখানে ব্লু চলে আসবে, এখান থেকে আপনি ব্লু করে দেন। সো এখানে দেখেন আবার এটা লেখাটা কালার যেহেতু আপনি গাঢ় করছেন সেই জন্য আপনার লেখাটা দেখা যাচ্ছে না। লেখাটা কখনোই ব্যাকগ্রাউন্ড কালার গাঢ় করলে আপনি লেখাটাও গাঢ় করা যাবে না। লেখার কালার তখন আবার কি করতে হবে, হালকা করতে হবে। আবার যদি আপনি কখনো হালকা করেন তখন এটা আপনাকে গাঢ় করতে হবে। সো এই জায়গা থেকে আপনি জাস্ট লেখাটা যদি আপনি সাদা করতে চান, এখান থেকে টেক্সট কালার যেটা রেড আছে সেখান থেকে আপনি এটাকে হোয়াইট করে দেন, এটাকেও আপনি হোয়াইট করে দেন। আবার একেবারে হোয়াইটের পিছনে ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট থাকলে কিন্তু লেখা দেখা যাবে না। তো আপনাকে তখন আবার লেখাটাকে আবার ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখতে হলে ব্যাকগ্রাউন্ডটা একটু গাঢ় হতে হবে, লাইক দিস। এখন দেখেন দুইটাই গাঢ় হয়ে গেছে। আমি আনডু দিচ্ছি, আমি ডবল ক্লিক করে একটা সিলেক্ট করব এবং আমি চাইলে এখান থেকে কি করব, গাঢ় একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। তাহলে আমি দেখেন আমার গ্রাফটা রেডি করে ফেললাম। So it is ready.
অ্যাটেন্ডেন্স মেল এত পার্সেন্ট, ফিমেল এত পার্সেন্ট। সো এটা হলো একদমই বেসিক, বাট এটাই হলো প্রসেস। এভাবেই চার্ট বানায়, এভাবেই মাইক্রোসফট এক্সেলে রো কলাম ব্যবহার করে গ্রাফ বানায়। তার কোনো প্রশ্ন? বুঝে নাই এমন কঠিন গেছে? স্যার এভরিথিং ওকে? থ্যাংক ইউ। ওকে থাকলে তো সমস্যা নাই, ওকে না থাকলে যারা তাদেরটাই শুনতে চাচ্ছি কি অবস্থা। বড় ডাটা থেকে সিলেক্ট ক্রাইটেরিয়া সিলেক্ট করে কিভাবে করা যাবে এটা? কোনটা? বড় ডাটা থেকে জাস্ট দুইটা কলাম সিলেক্ট করে যদি করতে চাই এরকম গ্রাফ। হ্যাঁ হ্যাঁ, এরিয়া সিলেক্ট করে জাস্ট এরিয়া সিলেক্ট করে ইনসার্ট দিলেই সে বুঝে নেয় যে চার্টটা কি রকম হওয়া উচিত। মোটামুটি সব ঠিক থাকলে কোনো সমস্যা হয় না। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবনি, আপনারা চার্ট বানায়ে যে কোনো একটা ডাটা নেবেন। আমি যে ডাটা নিছি হুবহু ওই ডাটা নিয়েন না, একটু অন্যরকম ডাটা নেবেন, নিয়ে একটা চার্ট বানাবেন। সেই চার্টটা আপনি চাইলে কিন্তু গ্রুপে পেস্ট করতে পারেন বা গ্রুপে কমেন্টসে পেস্ট করতে পারেন, আমি আপনাদের দিবনি। ভাইয়া চার্টের কালারটা কিভাবে চেঞ্জ করে আবার একটু দেখাবেন? চার্ট তো পুরাটাই কালার, কোন জায়গার কালার চেঞ্জ করবেন এটা বলেন। মেল আর ফিমেলের স্পেসিফিক আলাদা আলাদা কালার? বুঝি নাই ভাইয়া। মেল আর ফিমেলের জন্য আলাদা আলাদা কালার আছে। ও আচ্ছা, ওই অপশনটা হচ্ছে আপনার এই যে ক্লিক করলেই তো সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখেন এখন দুইটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি আবার ক্লিক করেন, তাইলে আপনার শুধু মেল থাকলো। আগে যখন ছিল তখন, এখন হচ্ছে কোনোটাই সিলেক্ট নাই। একটা ক্লিক করলেন দুইটাই সিলেক্ট হয়ে গেল, আবার সিলেক্ট করেন তখন একটা সিলেক্ট হয়ে যাবে। না এটা না, ওই যে ভিতরের যে গোল যে চার্টটা ওইটার কথা বলছি। একই কথা, এখানে ক্লিক করলেন দুইটাই সিলেক্ট হয়ে গেল, বাম সাইডের এটা লালটাও সিলেক্ট হইলো, নীলটাও সিলেক্ট হইলো। আবার ক্লিক করেন, এবার শুধুমাত্র ইয়াটা সিলেক্ট হইলো, মানে নীল অংশটা সিলেক্ট হইলো। এই যে দেখেন নীল অংশ আমি ডিলিট করে দিই, এটা নাই হয়ে যাবে। বা কালার চেঞ্জ করলে আপনার কালার চেঞ্জ হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে এগুলো কোনো কিছুই না, এগুলো খুব সহজ। আগাবো স্যার প্লিজ মুভ অন। আগাতে পারেন। আচ্ছা, আমরা আরেকটু জটিল গ্রাফে আসি। ফর এক্সাম্পল, আপনি একটা গ্রাফ প্রেজেন্ট করতেছেন যে যেখানে 10 জন ছেলের সেলস এর রিপোর্ট লাস্ট 3 মাসে কতটা করে সেল করছে। আপনি তখন কিন্তু এরিয়াটা সিলেক্ট করবেন ফার্স্টে। পুরো এরিয়াটা সিলেক্ট করার পরে ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে বলতে পারেন রিকমেন্ডেড চার্ট, তোমরা আমাকে একটু বলো তো কোন চার্টটা আমার জন্য ভালো। তো দিলেন রিকমেন্ডেড চার্ট। সে আপনাকে বেশ কিছু চার্ট রিকমেন্ড করবে যে এই চার্টটা হয়তো ভালো হতে পারে, এই চার্টটা হয়তো আপনার জন্য ভালো হতে পারে। তো আপনি দেখলেন না আমার একটাও ভালো লাগতেছে না, বা আচ্ছা এইটা হয়তো চলে, তো আপনি এইটা নিলেন, নিয়ে ওকে দিলেন। এখন দেখেন আপনার চার্ট কিন্তু রেডি হয়ে গেল। আপনার চার্টটা খুব সুন্দরভাবে আপনি প্রিপেয়ার করে ফেললেন। এখন এটা টাইটেল নাই, যেহেতু আপনি একটা টাইটেল দেন। ফর এক্সাম্পল লাস্ট 3 months সেল, ওকে, লাস্ট 3 months সেলস। আপনি লাস্ট 3 মাসের সেলস দিবেন, ছেলেদের নাম আসছে, এবং আপনি চাইলেই এখান থেকে কিন্তু বুঝতে পারতেছেন যে কে ভালো করতেছে, কে খারাপ করতেছে, এবং কার স্কোর কার্ডটা কিরকম। যেমন এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন এই জানুয়ারি মাসে কেমন ছিল, ফেব্রুয়ারি মাসে কেমন ছিল, প্রত্যেকটারই 3টা করে অপশন আছে। এখন এখানে একটা লেজেন্ড অ্যাড করতে হবে যে এই সবুজটা মানে কি, অরেঞ্জটা মানে কি, নীলটা মানে কি, আর অ্যাশ কালারের মানে কি, এটা হচ্ছে লেজেন্ড। এই যে দেখেন নিচে লেজেন্ড দেওয়া আছে। জানুয়ারি মানে হচ্ছে নীল, ফেব্রুয়ারি মানে হচ্ছে অরেঞ্জ, আর মার্চ মানে হচ্ছে হালকা হালকা কি এখানে
এটাকে বলে হচ্ছে দুটো কালার। থ্যাংক ইউ। আমি আসলে কালার টালার ব্যাপারে খুব দুর্বল। যাই হোক, এটা একটা বেসিক চার্ট তৈরি হয়ে গেল এবং আপনি এখান থেকে চাইলে কালার স্টাইলটা চেঞ্জ করতে পারেন। আপনি স্টাইল চেঞ্জ করে আপনার মন মতো আপনি যে কোনো একটা ফরম্যাটে দাঁড়া করাইতে পারেন যে আপনি এইরকম একটা চার্ট চাচ্ছেন। তারপরেও যদি আপনি বলেন না আসলে তো আমার মন ভরতেছে না, আমি আরেকটু চেঞ্জ আনবো, তখন আপনি এক্সেস স্টাইল, তারপরে আপনার টাইটেলের সাইজ, লেবেল যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার সংখ্যাটা আসবে যে আপনি কত। এই দেখেন লেবেল আমি অ্যাড করে দিলে লেবেলটার সিস্টেমেটিক্যালি সুন্দর করে অ্যাড করলে, এবং এটা কিন্তু এখানে দেওয়া যাবে না, এমন একটা দিতে হবে যেটা আপনার কোনো সমস্যা করবে না, এবং সমস্যা করলেও সেগুলি কিন্তু ঠিক করার উপায় আছে। যেমন আপনি ধরেন এখানে এটা আপনি অ্যাড করলেন কিন্তু এটা একটু সমস্যা করতেছে, একটার উপর একটা উঠে গেছে, এটা ছোট হয়ে গেছে, তখন কিন্তু আপনি চাইলেই এই জিনিসগুলো চাইলে চেঞ্জ করতে পারেন। এমন তিনটাকেই যদি আপনি সিলেক্ট করেন কন্ট্রোল 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 দিয়ে, কন্ট্রোল কন্ট্রোল, অথবা আপনি এখান থেকে এসে কিন্তু চার্টের সেটিংসে গিয়ে এগুলি কাস্টমাইজেশন করতে পারেন। এই লেখাগুলোকে আপনি যদি সিলেক্ট করেন, একটা সিলেক্ট করলেন করে এটার সাইজ ছোট করে দেন, 9 আছে আপনি 7 করে দেন, 7 দিয়ে এন্টার দেন, তাহলে কিন্তু লেখাগুলো আরো ছোট হয়ে গেল, তাহলে আপনার দেখতে হয়তো সুবিধা হবে। সিলেক্ট করে আমি হোম থেকে নিয়ে চেঞ্জ করে দিলাম। এখন আপনি বলতে পারেন যে এই জায়গাগুলোতে লেখা পিছনের ব্যাকগ্রাউন্ডটা আসলে মিলতেছে না পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে, আপনি চাইলেই এখান থেকে যে কোনো একটা ফিল বা ফরম্যাট অ্যাপ্লাই করতে পারেন। স্পেসিফিক ফিল যদি আপনি দেন তাহলে যেটা আপনার কাছে ইম্পর্টেন্ট সেটা আপনি ফিল আকারে দেখাতে পারেন, অর্থাৎ আপনি একটা বারে দেখাচ্ছেন যে 7, 34, 94, 62। এছাড়াও আপনার এক্সপ্লোর করতে হবে, এখানে ঘাটলে আপনি অনেক ডিটেলস জানতে পারবেন যে আপনার এখানে কি কি অপশন আছে, এবং আপনার একটার থেকে আরেকটার গ্যাপ, যেমন এখানে দেখেন আপনি দূরত্ব বাড়ানো কমানো করতে পারবেন, তারপরে মোটা করতে পারবেন, চিকন করতে পারবেন, এরকম অনেক অপশন আছে। হ্যাঁ, সো আপনাকে সময় দিতে হবে এবং এগুলি আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, স্পেশালি যারা গ্রাফ নিয়ে কাজ করে, স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করে, তাদের এটা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ এটা খুবই এনজয়েবল একটা ইস্যুস হয়ে দাঁড়াবে আপনার জন্য। কারণ প্রথম সময় যে অবস্থাটা ছিল তার থেকে যদি আমি একটু বেটার করতে চাই, আমি কিন্তু অলরেডি অনেক কিছু চেঞ্জ করলাম, যেমন নো ফিল দিলাম, এবং এই লেখাগুলোকে যদি আমি কালার চেঞ্জ করি, বোল্ড করি, লেখাগুলোকে একটু মোটা করি, এবং আমি এগুলি যদি ব্যাকগ্রাউন্ড টেক্সট কালারটা হোয়াইট করে দেই, তাহলে কিন্তু আপনার ভালো রেজাল্ট আসতেছে। হোয়াইট করে বোল্ড করে দেন, হোয়াইট করে বোল্ড করে দেন। এইসব গ্রাফ হচ্ছে ছবি আঁকার মতো, আপনি রং তুলি নিয়ে যেভাবে করবেন সেভাবেই হবে। যত সময় দিবেন, যত আগাবেন, তত আপনি বুঝবেন ইজিলি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা মনোযোগ দিচ্ছেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, এবং এখানে আপনি দেখবেন যে এখানে কোন বিষয়গুলো আপনি কাজে দিতে পারেন। হ্যাঁ, কোন বিষয়গুলো আপনাদের কাজে দিবে। এইভাবে আমি আপনাদের আরো কিছু অপশন দেখিয়ে দিই। ধরেন আপনি একটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখানে ডিজাইনে যাওয়ার পরে কিন্তু আপনার অনেক অপশন থাকে, যেমন আপনার সিলেক্ট ডাটাতে যদি আপনি দেন, আপনি ডাটাটা দেখতে পারতেছেন আপনার সোর্সটা কি, সোর্স থেকে আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপরে হচ্ছে আপনার এখান থেকে আবার নামগুলো আসছে। আগের চার্টটায় যদি যাই, ধরেন আগের চার্টটা এখানে কি ছিল, মেল এবং ফিমেল ছিল। তো আমি যদি ফর এক্সাম্পল আরেকটা লেয়ার অ্যাড করি, ফর এক্সাম্পল আদার্স, তো এটা দিয়ে যদি আমি ফ্রি দেই, তাহলে দেখেন এই লেয়ারটা কিন্তু আপনার এখানে অ্যাড নাই। এই লেয়ারটাকে যদি আমি আগের মতো করতে চাই, ফরম্যাট পেইন্টার দিলাম, তো
এই লেয়ারটা কিন্তু আপনার চার্টের সাথে অ্যাড নাই। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই চার্ট সিলেক্ট করলে দেখবেন এখানে আপনার এরিয়াটা আসছে যে কোন কোন এরিয়ার উপর ডাটাটা করা হয়েছে। আপনি চাইলে এই এরিয়াটাকে ধরে টেনে নিয়ে বড় করে দিতে পারেন, এটা বড় করে দিবেন আর এটাকেও বড় করে দিবেন। এখন দেখেন আপনার কিন্তু চার্টটা তিনটা পার্ট হয়ে গেল, একটা হচ্ছে মেল, ফিমেল এবং আদার্স। এই জিনিসটা আপনার আগে ছিল না, আপনি অ্যাড করছেন, যে কারণে আপনি এটা কিন্তু ইন্টিগ্রেট করতে পারলেন। আবার যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু সে ওটাকে আপডেট করে নিল। তো চার্টের কিন্তু অনেক ডিটেলস অপশন আছে যেটা আপনি চাইলেই সময় দিয়ে দিয়ে শিখতে পারেন। এবার দেখেন আপনি এখানে চেঞ্জ চার্ট টাইপ এই বাটনটা ইউজ করে কিন্তু আপনি একটা চার্ট বানানো শুরু করেছেন, কিছুক্ষণ কাজ করেছেন, এখন দেখলেন না আমার আসলে এই চার্টটা আমার জন্য মোটেও ভালো হচ্ছে না, তো আপনি কিন্তু চাইলে চার্টের স্টাইলটা চেঞ্জ করে দিতে পারেন এবং তখন সে নতুন স্টাইল যেটা আপনি অ্যাপ্লাই করলেন সেই স্টাইলটা এখানে ট্রাই করবে। ওকে, চার্ট রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার, প্রশ্ন আছে। বলেন। আচ্ছা, মানে চার্টটা যে আমি তৈরি করতেছি, এখানে ধরেন আপনার নামের পাশে ধরেন এখানে ফোন নাম্বার আছে, ঠিক আছে, তারপরে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের সেলগুলো আছে। তো আমি যখন চার্ট করতেছি তখন তো ফোন নাম্বারটাও চার্টের ভিতরে ঢুকে যেতেছে, তো এটা কি বাদ দেওয়ার কোনো সিস্টেম আছে? আচ্ছা থামেন, আমি আপনাকে দেখাচ্ছি। আমি এই চার্টটা ডিলিট করি। হ্যাঁ, ধরেন আপনার এখানে মোবাইল নাম্বার আছে, সাউন্ড আসলো কই থেকে, কমেন্ট আসছে, থ্যাংক ইউ হাফিজ ভাই। আচ্ছা, ফর এক্সাম্পল এইগুলি নাম্বার, এই মোবাইল নাম্বারগুলো আছে। তো আপনি এখন যদি একটা নরমাল চার্টে যান, ইনসার্টে গিয়ে যদি আপনি একটা রিকমেন্ডেড চার্ট দেন এবং আপনি যদি একটা চার্ট বানান, দেখেন আপনার এই মোবাইল নাম্বারগুলো কিন্তু ঢুকে গেল। সো যে কারণে আপনার এই যে মোবাইল নাম্বারের জন্য এই জায়গায় আপনার এক্সপেক্টেড চার্ট আসতেছে না। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে সিরিজ বাদ দিতে পারেন। কিভাবে? ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে আপনি চার্টটা যখন বানাইলেন, যেমন বার চার্ট, বার চার্টের ভিতরে দেখেন এখানে সুইচ রো, এখানে সিলেক্ট ডাটা। হ্যাঁ, সিলেক্ট ডাটা থেকে আপনি ডাটাটা সিলেক্ট করবেন যে কি কি থাকবে। এখানে দেখেন চারটা সিরিজ আছে, সিরিজ 1 হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আরেকটা কি আছে, মোবাইল আছে। আপনি চাইলে কিন্তু মোবাইলটাকে এখান থেকে রিমুভ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, মোবাইলটা নিয়ে রিমুভ দিয়ে দিলে দিয়ে ওকে দেন। এখন দেখেন আপনার চার্টটা কিন্তু আপডেট হয়ে গেল। এখন এই যে এরিয়াটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারতেছেন, এরিয়া কিন্তু সে জানুয়ারি, ফেব্রুয়ারি নিচ্ছে, কিন্তু আপনার এই মোবাইলটা সে নেয় নাই। ঠিক একইভাবে আপনি যদি এপ্রিল মাসে অ্যাড করতে চান, এখানে আপনার যদি এপ্রিল থাকে, এখানে যদি আপনার কিছু ডাটা থাকে, একই জিনিসই দেই, এখান থেকে কিসে যাব, আমরা ডাটাতে যাব, ডিজাইনের ডাটাতে যাব, সিলেক্ট ডাটা, এবং এখান থেকে আমরা কিন্তু সিরিজ অ্যাড করতে পারি, অ্যাড সিরিজ। তো আমরা অ্যাড সিরিজটা আপনাদের কাছে কঠিন মনে হবে, আমি এটা সহজটা দেখাই দিই। আপনি জাস্ট এখানে ক্লিক করার পরেই দেখবেন যে সিরিজটা আসছে। এই সিরিজটা যখন আসবে, এই যে এখান থেকে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন দিয়ে যদি আপনি টান দেন তাহলে আপনি ওইটা এটার সাথে অ্যাড হয়ে যাবে। এটা অ্যাড হয়ে গেল। সো এটা খুবই মজার জিনিস, আপনার নিচে এই যে লেভেলও অ্যাড হয়ে গেল। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আবার অ্যাড গুলোটা দেখালে ভালো হতো, মানে নেট প্রবলেম হচ্ছে। বুঝি নাই। আবার অ্যাড গুলোটা দেখালে ভালো হতো। হ্যাঁ, যে আপনার চার্টের ভিতরে এপ্রিল নাই, ওই চার্টটা যদি আপনি অ্যাড করতে চান, ডাটাতে যেতে হবে, ডিজাইনের থেকে সিলেক্ট ডাটা, সিলেক্ট ডাটা থেকে এরিয়াটা বড় করে দিবেন। এরিয়াটা বড় কিভাবে করে,
এখান থেকে নিয়ে অ্যাডে যেতে হয়, অ্যাডে গিয়ে আপনার সিরিজটা দেখাই দিতে হয় যে কোন সিরিজ, এবং এখানে একটা ফর্মুলা ব্যাপার আছে, যেহেতু ফর্মুলা আপনাদের এখনো শেখানো হয় নাই, আপনারা এখান থেকে এই যে অ্যারো চিহ্ন দিয়েই এক স্টেপ বাড়ায় দিতে পারেন, তাইলেই কিন্তু আপনি হয়ে গেল, শিখে ফেললেন যে কিভাবে অ্যাড করতে হয়। তো খুবই সহজ এগুলি, কিন্তু সময় দিতে হবে, সময় না দিতে পারলে আসলে এগুলি এখন আপনি চাইলে একটা ফরম্যাট যে কোনো একটা স্টাইলকে আপনি চয়েস করতে পারেন, যেমন এই চার্টটাকে আপনি এইখানে যে কুইক লেআউট আছে, অনেকগুলো লেআউটের মধ্যে থেকে আপনি একটা লেআউটকে চয়েস করে ফেলতে পারেন যে আমার এই লেআউটটা আমার কাছে পছন্দ মনে হচ্ছে, তাহলে আমি এই লেআউট নিলাম। তাহলে দেখেন আপনার নিচে একটা টেবিলও দিছে, আবার এটা দিছে, এই যে দেখেন এই জায়গাটা গিঞ্জি দেখাচ্ছে 100 পর্যন্ত, 0 থেকে 100, আপনি জানেন যে এটা 0 থেকে 100, এটা দরকার নাই, তো আপনি এটা ডিলিট করে দিতে পারেন, তাহলে এটা চলে গেল। অথবা কিভাবে ডিলিট করতে পারেন, এখান থেকে এই যে লিস্ট থেকে লেবেলটা নান করে দিবেন, যে আপনার এক্সেসটা প্রাইমারি এক্সেস আর হরিজন্টাল এক্সেসটা নান করে দিবেন, তাইলে আপনার এখান থেকে ওইটা চলে যাবে। সো প্রত্যেকটা এলিমেন্ট আপনি অন অফ করতে পারবেন। এই যেমন এখানে টেবিল আছে, এই টেবিলটা যদি আপনি না চান তাহলে কিন্তু আপনার ডাটা টেবিল এখন আছে, এটাকে আপনি চাইলে নাম করে দিলে যে নিচে যে টেবিলটা আসছিল ওই টেবিলটা চলে যাবে, শুধু নাম থাকবে। সো এটা টোটালি আপনার আর্ট, যে আপনি কিভাবে একটা জিনিস মানুষের সাথে প্রেজেন্ট করবেন, বা এটা গ্রাফ বানানো পুরো একটা আর্টের ব্যাপার। প্র্যাকটিস করবেন, যত সময় দিবেন। গ্রাফের ব্যবহারটা ক্লিয়ার আশা করি। গ্রাফ হচ্ছে আপনার ইয়াতে হয়, কি বলে, বিভিন্ন প্রেজেন্টেশনে আপনি গ্রাফ ইউজ হয়, যে আপনি এই গ্রাফটা মাইক্রোসফট ওয়ার্ডে রিপোর্টের জন্য দিতে পারেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনে দিতে পারেন, ইভেন আপনি এটা কপি করে ওয়েবসাইটে দিতে পারেন, বিভিন্ন জায়গায় এটার অপশন আছে। আমি একটু দেখাই ফর এক্সাম্পল কিভাবে এটা কপি করতে হয়। কপি করাটা খুব সহজ, চাইলেই আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারেন, কন্ট্রোল সি দিয়ে পেস্ট দেওয়ার পর যদি ফরম্যাট এলোমেলো হচ্ছে বা ঝামেলা দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনি আরো বেটার ওয়েতে পেস্ট করতে পারেন, যেমন পেস্ট অ্যাজ এ পিকচার, ছবি আকারে পেস্ট করে ফেলতে পারেন। এখন দেখেন এটা কিন্তু একটা ছবি, এটা কিন্তু আর চার্ট রইলো না, এটাকে আপনি বড় ছোট করতে পারবেন, এবং এটাকে আপনি কোনোভাবেই আর এডিট করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। সো এটা আপনি যখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ডে নিয়ে পেস্ট করবেন, তখন কিন্তু আপনি আর কোনো জটিলতা ফেস করবেন না। বাট আপনি যদি র ডাটা নিয়ে পেস্ট করেন, তখন আপনার লিংকের একটা ব্যাপার আছে, সময় ডাটা এলোমেলো হয়ে যায়, যেভাবে দেখাতে চাচ্ছেন এভাবে দেখায় না ফরম্যাট। আর সব সময় ছবি বড় ছোট করার ক্ষেত্রে এই যে নিচের ডান দিকের কর্নারটা ধরে টানাটানি করবেন, তাহলে ওদের রেশিও ঠিক থাকবে। আপনি যদি ডান দিক ধরে বড় করে ফেলেন, তাহলে কিন্তু এটা এবড়া থেবড়া মনে হবে, এটা দেখতে খুবই বাজে দেখায়। হ্যাঁ, যে কোনো ছবি বলেন বা যে কোনো ফরম্যাট গ্রাফ, এটাকে যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনাকে সাইড ধরে, উপরের সাইড বা নিচের সাইড ধরে কোনাকুনি ভাবে টানতে হবে, তাহলে আপনি আপনার ছবিটা সুন্দর থাকবে, আদারওয়াইজ ছবিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। গ্রাফ যেরকম ফরম্যাটিং করা যায়, ছবি সিলেক্ট করলে ছবির উপরেও কিন্তু ফরম্যাট অপশন আসে, এবং এখানে মজার অনেক অনেক কিছু করা যায়। যেমন আপনি দেখেন এখানে ব্যানার দিয়ে দিতে পারেন, তারপরে আপনি আউটলাইন দিয়ে দিতে পারেন, এখান থেকে আপনি স্টাইল দিতে পারেন, বিভিন্ন রকম স্টাইল দিতে পারেন, এবং এই স্টাইলগুলো দেখে মনে হবে অনেক টাকা দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইনার দিয়ে এসব করেছেন। আসলে কিন্তু আপনি চাইলেই মাইক্রোসফট এক্সেল দিয়েও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। সো আমরা ওইদিকেই যাব। আজকে টপিকে আমাদের ডিজাইনের ব্যাপারেও হবে, তো আমরা দেখবো যে আসলে এটা কিভাবে কাজ করে। তার আগে বলে নেই যে এখান থেকে আপনি ইফেক্ট দিতে পারতেছেন। ক্রপ মানে আশা করি সবাই জানেন, তারপরেও আমি আপনাদের দেখে যারা ফেসবুক স্মার্টফোন চালান তারা তো ক্রপ করতে করতে এক্সপার্ট, আর এখানে একটু টিকটক যদি চালায় থাকেন তাহলে তো আপনাদের এইসব ব্যাপারে আরো ভালো অভিজ্ঞতা আছে। আমরা তো আসলে এত আধুনিক না। যাই হোক, আমি একটা ছবি আঁকি। হ্যাঁ, ফর এক্সাম্পল insert picture, online picture। তো আমি একটা ইনসার্টে দিলাম, পিকচারে দিলাম, এবং
ধরেন একটা ছবি দরকার আমার, এই তো কেন ইনসার্টে যাব, পিকচার, অনলাইন পিকচার, এবং আমি এটা সার্চ দিব হাউস। এখন আমি কিন্তু আপনাদের মাইক্রোসফট এক্সেল এর ভিতরে বিভিন্ন রকম এলিমেন্ট বা আর্ট এলিমেন্টকে আমি ব্যবহার করার শেখাচ্ছি। যেমন আপনি এখান থেকে খুব সিম্পল একটা হাউস যদি নেন, হাউস নিব না, আমি একটা মানুষকে ছবি নিলাম, যে কোনো একটা মানুষের ছবি নিলাম। এই ছবিটাও কিন্তু আপনি চাইলে বড় ছোট যখন করবেন তখন কিন্তু এই কোনাকুনি ধরে করতে হবে। আপনি চাইলে যদি এরকম মনের মতো ডান দিক বাম দিক দিয়ে টান দেন তাহলে কিন্তু এই ছবিটা সুন্দর থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন সবাই। ক্রপ দেখাতে চাচ্ছিলাম, ক্রপ হচ্ছে আপনি যে কোনো একটা ছবিকে বা যে কোনো একটা গ্রাফকে আপনি আরেকটু ছোট করে আনবেন এবং ওটাকে আপনার মতো করে দেখেন। এখানে যখন ক্রপের চাপ দিব তখন এই যে চারদিক দিয়ে একটা আইকন আসছে, এই আইকন ধরে আপনি জাস্ট ভিতরের দিকে কমায় আনলেই সে কিন্তু এটাকে ক্রপ করে দিচ্ছে। এবং আপনি এটা ক্রপ বাটনে ক্লিক করেন, এটা ক্রপ হয়ে যাবে, সুন্দর। এবার আপনি চাইলে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার বা ডিজাইন বা ইফেক্ট দিতে পারেন। সো আপনি এগুলি দিয়ে কিন্তু ফেসবুকের জন্য ব্যানার বা বিভিন্ন প্রোগ্রামের জন্য ইভেন্ট আপনি কিন্তু বানাতে পারেন। এগুলো খুবই সহজ এবং সিলেক্ট করবেন, উপরে অপশন আসবে, এখান থেকে আপনি যেমন রিমুভ ব্যাকগ্রাউন্ড যদি আমি দেই তাহলে আপনি কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ডে যে আপনার এখানে ইয়া ছিল, এই যে অ্যাশ কালারের মতো ছিল, এটা কিন্তু আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে চাইলেই এখান থেকে দেখাই দিবেন যে আপনি কতটুকু রাখতে চান, ততটুকু বাদে বাকিটুকু আপনি রিমুভ করে দিবেন। দিলেন এখান থেকে এই জায়গায় দেখেন, এই জায়গায় কি আসছে, এই জায়গায় পিঙ্ক হয়ে গেছে, তার মানে এই যে সরি এটা কালারটা কি, কালারটা হচ্ছে পার্পল, পার্পল হয়ে গেছে। তাই পার্পল কালার গুলাই মানে হচ্ছে মুছে যাবে, পার্পল কালার গুলা কি হয়ে যাবে, নাই হয়ে যাবে। তো আপনি ওই জায়গাটা কিপ করতে চাইলে এখানে দেখেন কিপ আছে আর একটা রিমুভ আছে, আপনি মার্ক অ্যাজ কিপ মানে এই জায়গাগুলা তুমি মুছে যেও না, এই জায়গাগুলা তুমি থাকো। তাইলে আপনি এই জায়গাটা টান দিলেন, এই জায়গাটা টান দিলেন, তাহলে কিন্তু এই জায়গাগুলো থাকলো। বাট আপনি এমন যদি হয় যে এই জায়গাগুলো থাকবে বাট এই জায়গাগুলো মুছে যাবে, এরকম করে করে আপনি খুব সেনসিটিভিটি ঠিক করে দিয়ে আপনি টিপ চেঞ্জ মানে ওকে টিপ চিহ্ন দেন। এখন দেখেন যে ছবিটার কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পেরেছেন। আপনার জিনিসটা ক্লিয়ার হচ্ছে না, আরেকবার দেখাই। একটা পিকচার আনি, one device online picture, ধরেন আপনি একটা কি কোনো একটা বললেন, ওকে ইনসার্ট, সময় নিচ্ছে ডাউনলোডের জন্য। ছবি যে আপনি ডাউনলোড করতে হবে তা না, আপনারা চাইলে কিন্তু ছবি যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারেন, ইনসার্ট ফ্রম আনাদার ডিভাইস থেকে নিয়ে আসতে পারেন। আসছে অনেক বড় ছবি তো এই জন্য এত সময় নিল। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড আসলে কতটা ইফেক্টিভ দেখেন, আমি যদি চাই যে আমার ঘাসটা দরকার নাই, আমি শুধু বলটা রাখবো আর এই যে পেপারটা রাখবো, এই অংশটুকু যদি আমি রাখতে চাই খুব ইজিলি কিন্তু আমি ফরম্যাটে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিব এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আমার কাছে বলবে যে কতটুকু তুমি রাখতে চাচ্ছ, আমি অতটুকু দেখাই দিব যে এতটুকু থাকবে এবং সে খুব ইজিলি কিন্তু সে ধরে নিল যে কতটুকু থাকবে। কারণ এই যে শ্যাডোটা চলে গেছে, আপনি চাচ্ছেন এই ছায়াটুকু থাক, তাহলে আপনি এই ছায়াটুকুকে অ্যাড করবেন যে মার্ক অ্যাক্রস টু কিপ,
মার্ক এরিয়াস টু কিপ, মানে ওই এরিয়াটুকু থাকুক, তো আপনি ওই এরিয়াটুকু অ্যাড করবেন এবং এই এরিয়াটুকু অ্যাড করবেন। ওকে, দিলেন, দেওয়ার পরে আপনি জাস্ট কিপ চেঞ্জেস দেন। দেখেন আপনার ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গেল এবং আপনি এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এই সুবিধাটা আপনি মাইক্রোসফটের যে কোনো প্ল্যাটফর্মে করতে পারেন, ওয়ার্ডে করতে পারেন, পাওয়ার পয়েন্টে করতে পারেন, এক্সেসে করতে পারেন, এক্সেলে করতে পারেন। সো those are the use of Microsoft Microsoft Word ডিজাইন টুলস। হ্যাঁ, আপনার ডিজাইনিং এর অনেক অপশন আছে এবং এখান থেকে আপনি বাই ডিফল্ট কালার অ্যাডজাস্টমেন্ট, শাইনিং ইফেক্ট, তারপরে আপনার অনেক কিছু আপনি করতে পারবেন যেগুলি আপনি, আর আপনি বলতে পারেন এক্সেলে এগুলি কেন লাগবে। এক্সেলে লাগবে না, বাট আপনি যখন রিপোর্ট করবেন অনেক সময় দেখা যায় একটা কম্বিনেশন করতে হয়, তো তখন আপনার লাগবে। আমরা এক্সেলে আরো কিছু শিখবো, যেমন এক্সেলে যে আপনার সবসময় ছবি আনতে হবে তা না, আপনি চাইলে কিন্তু ইলাস্ট্রেশন থেকে, ইনসার্ট থেকে আপনি মন মতো ড্র করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি কোন একটা বাটন দিলেন, যে এখানে দিলেন যে একটা ড্র্যাগ করলেন এবং লিখলেন যে ডাউনলোড রিপোর্ট। এই যে আপনি একটা বাটন বানালেন এবং এই যে শেপটা বানালেন এবং এটা সেন্টারাইজ করলেন, এটাকে বড় করলেন এবং এটা বোল্ড করলেন, এই যে একটা বাটন আপনি বানালেন, এরকম রিপোর্ট কিন্তু আমরা অনেক সময় করি যে এটাতে ক্লিক করলে একটা রিপোর্ট ডাউনলোড হবে বা এটাতে ক্লিক করলে একটা ফাইলে চলে যাবে। এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো যে কিভাবে একটা বাটনে ক্লিক করলে আরেকটা জায়গায় রিপোর্ট বের হবে বা আরেকটার সাথে একটা সম্পর্ক তৈরি করা, এরকম আমরা শিখবো। বাট আজকে এটা আমাদের সিলেবাসও নাই, আজকে মানে টপিকে নাই, কালকে টপিকে আছে। বাট আমরা এটা বানানো শিখি, কিভাবে বানাই। ইনসার্টে যেতে হয়, ইনসার্টে গিয়ে শেপ থেকে দেখবেন অনেক শেপ আছে, আপনি যে কোনো একটা শেপ সিলেক্ট করে এখানে ড্র করলেই কিন্তু এই শেপটা হয়ে যাবে এবং আপনি তখন এটার ভিতরে চাইলে কোনো কিছু লিখতেও পারেন, চাইলে এটা স্টাইল চেঞ্জও করতে পারেন এবং এখানেও আপনি ডিজাইনিং এর ব্যাপক অপরচুনিটি পাবেন। আপনি চাইলেই প্রেজেন্টেবল ভিউতে অনেক কিছু করতে পারেন। গ্রাফ নিয়ে আপনারা বলতেছিলেন যে হ্যাঁ, গ্রাফ তো শিখে ফেলছি, গ্রাফের কিন্তু অনেক গভীরে শেখা যায়। যেমন আপনার আমি যে কোনো একটা মাস দেখতে চাচ্ছি, আবার চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জের সাথে সাথে আপনার অটোমেটিক্যালি অন্য গ্রাফ আসবে। যেমন এখানে দেখেন, এই জিনিসটা যদি আমি দেখাই, যদিও এটা আমি এখন আপনাদের শিখাচ্ছি না, কারণ এটা শিখতে গেলে আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে অনেকে। ধরেন আমি চাচ্ছি যে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি শুধুমাত্র মাস ওয়াইজ রিপোর্ট চাইতে পারি। জানুয়ারি মাসের, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তো আমি একটা রিপোর্ট চাচ্ছি যে রিপোর্টটা আপনি শুধুমাত্র মার্চ ওয়াইজ হবে। তো মান্থটা আমি সিলেক্ট করব এখান থেকে। এগুলো আমরা শিখাবো, আমরা ডাটা ভ্যালিডেশন শিখাবো। এখন আমরা জাস্ট দেখাচ্ছি আপনাকে লিস্ট। এখান থেকে আপনি মাস সিলেক্ট করবেন, মাস সিলেক্ট করার সাথে সাথে আপনার জানুয়ারি মাস সিলেক্ট করলে এখানে জানুয়ারি মাসের একটা গ্রাফ আসবে, ফেব্রুয়ারি মাস সিলেক্ট করলে ফেব্রুয়ারি মাসের একটা গ্রাফ আসবে। ধরেন আপনি এখানে মাস সিলেক্ট করতেছেন, এইটা শিখাতে আমার সিলেবাসে আছে, সময় লাগবে, বাট আমরা শিখাবো। কারণ আমি এখান থেকে সিলেক্ট করলে আমি যেই
যেই টেবিল সিলেক্ট করব আমি সেই টেবিলের রিপোর্ট পাবো। ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমি একটা চার্ট দিব, ডিফল্ট চার্ট, এরকম একটা চার্টই ধরেন, ছোট করে ধরি। আমি চাচ্ছি জানুয়ারি মাসের রিপোর্ট, জানুয়ারি মাস আছে, ফেব্রুয়ারি দিলাম, এই যে ফেব্রুয়ারি রিপোর্ট এসে গেল। আমি মার্চ দিলাম, মার্চের রিপোর্ট এসে গেল। আমি এপ্রিল দিলাম, এপ্রিলের রিপোর্ট এসে গেল। এগুলি কিন্তু আসলে শেষ নাই। এই টাইপ অনেক কাজ, অনেক অনেক ডিটেলসে কাজ করা যায়, যেগুলি আসলে আপনি একটা, দুইটা, তিনটা, চারটা ফর্মুলা একত্র করে আপনি শিখতে পারবেন। সো বিষয়টা হলো, আপনি বলতে পারেন স্যার এগুলো এখনই শেখাচ্ছেন না কেন? কিন্তু এগুলো শিখাতে গেলে তো আপনাদের মানে বেসিকটা থাকতে হবে, তারপরে না আমরা আস্তে আস্তে ডিটেলসে যেতে পারবো। সো এখানে এইখানে অনেক চ্যাট হয়ে গেছে, আমি চ্যাটের কমেন্টস গুলো পড়তে পারি নাই, একটু দেখি কি অবস্থা। ক্লাস ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, নো প্রবলেম স্যার, স্যার ক্লিয়ার 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 ভাইয়া, ট্রাই করতেছি স্যার। জি ভাইয়া ক্লিয়ার, ওকে স্যার, স্যার ক্লিয়ার, খুব সুন্দর। আচ্ছা ডাটা অ্যানালাইসিস, আচ্ছা ফারহানা আপু বলছেন ডাটা অ্যানালাইসিস কিভাবে করতে হয়। হ্যাঁ শিখাবো, আমরা পিভট টেবিল শিখবো, আমরা সামারি রিপোর্ট বানানো শিখবো। ডাটা অ্যানালাইসিস অনেক বড় একটা কাজ, তো এটা আমি যদি বলি ডাটা অ্যানালাইসিস শিখাবো তাহলে জিনিসটা ভুল হবে। ডাটা অ্যানালাইসিস করার জন্য অনেকগুলো টুলস যেগুলি খুব কাজে দেয় সেগুলি আমি শেখাবো। হয়তো সব টুলস তো আর এখানে শেখানো সম্ভব হবে না, এটা স্কলারশিপ প্রোগ্রাম বা ফ্রি প্রোগ্রাম সেই জন্য না, এটা আসলে কোর্সটাই 8টা ক্লাসের, 8টা ক্লাস দিয়ে আসলে কখনো এক্সেল এত ডিটেইলসে শেখানো সম্ভব হয় না। এবং আমরা কিন্তু আমি যে ট্রেনিং গুলো করাই সেগুলিতে নরমালি আমি এর চেয়ে বেশি শিখাইতেও আমি ইন্সপায়ার করি না। আমি সবাইকে বলে নেই যে ডিটেইলসটা শিখবেন, নিজেরা চর্চা করবেন তাহলেই পারবেন। হ্যাঁ হাসার কিছু নাই, এটা নিয়ে যাই হোক আমরা নিজেদের মধ্যে হাসি খুশি থাকি। স্যার কিভাবে অ্যাড করলেন আরেকবার দেখেন। আল্লাহ, কোন পিকটা অ্যাড করলাম? ও ইনসার্টে গিয়ে আপু, ইনসার্টে গিয়ে পিকচার, ইনসার্টে গিয়ে পিকচার। সবাই চুপ হয়ে গেছেন, আমাদের হ্যাঁ ভাইয়া ভাই ওই যে চার্টটা করলেন তারপরে পিকটা কেমন কেমন করে করলেন, মানে ভুলে গেলাম। ওটা এখন তো ভাইয়া ওটা দেখাইতে গেলে অনেক সময় লাগবে ভাইয়া, ওটা তো আমি আজকে দেখাইতে পারবো না। মানে চার্ট থেকে পিকটা হইলো কেমন, মানে মানে চার্ট করার পরে পিক করলেন কেমন? হ্যাঁ ওটা কোনটা, এই যে এগুলি না, যে যে সিলেক্ট করলে চার্ট হয়ে যাচ্ছে, এটা কি? জি, মানে এখান থেকে যে আমি মানে টেনে অন্য জায়গায় বসালাম, পিকটা করলেন কেমন ওটা বলতে, মানে চার্ট করার পরে পিক হলো কেমন, মানে অন্য জায়গায় বসাতে পারি বা পাওয়ার পয়েন্টে নিয়ে যেতে পারি এরকম টাইপ। ও আচ্ছা, এটা কপি করবেন, কপি করে নিয়ে পেস্টে যাবেন, পেস্টের নিচে দেখবেন একটা ডাউন অ্যারো আছে, এই যে ডাউন অ্যারো, এখান থেকে আপনি সাধারণ পেস্ট করবেন না, আপনি ছবি আকারে পেস্ট করবেন, পেস্ট অ্যাজ পিকচার। হ্যাঁ মানে কপি করে এটা কিন্তু ছবি হয়ে গেল। ও মানে কপি করে পেস্ট করব ওখান থেকে। হ্যাঁ কপি করে ছবি আকারে পেস্ট করবেন, তারপরে এটাকে কপি করে নিয়ে আপনি পেস্ট করবেন হচ্ছে আমি আর 5 মিনিট সময় নিব, 5 মিনিট সময় নিয়ে আপনাদের ছাড়বো, কারণ হচ্ছে আমি ইচ্ছা করে আজকে একটু দেরি করছি 5 মিনিট, তো আমি এটা কন্টিনিউ করি। তো ধরেন আমার একটা টপিক শেখানোর ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যেটা আমাদের সিলেবাসে আছে, যে স্মার্ট আর্ট। হ্যাঁ স্মার্ট আর্টের কাজ কি? স্মার্ট আর্ট হচ্ছে যে কিছু স্ট্রাকচার্ড সিস্টেম আছে, ওটার ভিতর আপনি খালি বসাই দিবেন। যেমন এই যে স্মার্ট আর্ট, এখানে দেখেন অনেক স্মার্ট আর্ট আছে, বিভিন্ন ক্যাটাগরি স্মার্ট আর্ট আছে। এগুলি কিসের জন্য? এক্সপ্লেইন করার জন্য, বোঝানোর জন্য। হ্যাঁ ধরেন এইটা একটা স্মার্ট আর্ট, হ্যাঁ এটাতে ওকে দেন, বা আরো স্মার্ট সিম্পল স্মার্ট আর্ট থাকে, যেমন এই যে একটা স্মার্ট আর্ট, এটা দিয়ে ওকে দেন। কারণ এই স্মার্ট আর্টে আপনার 3টা টেক্সট আছে, ফর এক্সাম্পল টপ ম্যানেজমেন্ট, তারপরে এখানে আছে হচ্ছে মিড লেভেল ম্যানেজমেন্ট, আর এটা হচ্ছে এন্ট্রি লেভেল ম্যানেজমেন্ট। তো
এরকম চাইলে আপনি আরো বাড়াইতেও পারেন, কমাইতে পারেন। তো আপনি কিন্তু এইখানে শেপ বানাই ফেললেন যে টপ, মিড, এন্ট্রি। এই যে এত সুন্দর করে আপনি সিস্টেমটা করে ফেললেন কয়েক সেকেন্ডের মধ্যে। এটা কেন সম্ভব হইলো? কারণ এটা স্মার্ট আর্টের মধ্যে সম্ভব হইলো, কারণ আপনি খুব স্মার্ট ওয়েতে অল্প সময়ের মধ্যে আপনি জিনিসটা করে ফেলতে পারলেন, এবং আপনি তারপরে মন মতো আপনি এটাকে ডিজাইনে গিয়ে আপনার কাস্টমাইজেশন করতে পারবেন, আপনি যেরকম চাচ্ছেন সেরকম করতে পারবেন। স্মার্ট আর্টটা কোথা থেকে নিয়েছেন? স্মার্ট আর্ট এনেছি হচ্ছে ইনসার্টে গিয়ে স্মার্ট আর্ট নামে একটা বাটন আছে ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে বিষয়টা আপনি বলতে চাচ্ছেন সেটাকে আপনি বিভিন্ন, যদি প্রসেস বলতে চান যে হ্যাঁ প্রথমে এটা হবে তারপরে তার কাছে যাবে তারপরে এটা হবে, তখন এটা এরকম, বা আপনি যদি কোনো একটা প্রসেস এভাবে দেখাতে চান যে যদি আপনার সেল ভালো থাকে, ফর এক্সাম্পল আপনার যদি ব্র্যান্ড ইমেজ ভালো থাকে, তাহলে আপনার ব্র্যান্ড ইমেজের জন্য নতুন কাস্টমার আসবে, মানে নিউ লাইক হবে, আর আপনার নতুন লাইক হওয়ার কারণে আপনার সেলস হবে। তো এরকম করে যদি আপনি এক্সপ্লেইন করতে চান যে একটার সাথে আরেকটা রিলেটেড, আপনি একটা ঘুরলে বাকিগুলো ঘুরতে থাকে, তো এরকম করে যে আপনি এক্সপ্লেইন করতেছেন, এটাও কিন্তু আপনার স্মার্ট আর্ট দিয়ে করে। তো ইনসার্টে গিয়ে কি করতে হয়, স্মার্ট আর্ট বা বিভিন্ন কোম্পানির অর্গানোগ্রাম যখন করে, অনেক সময় অর্গানোগ্রামও কিন্তু এভাবে স্মার্ট আর্ট দিয়ে করা যায়, যদিও অর্গানোগ্রামের জন্য ভিডিও ব্যবহার করা হয়। এখানে দেখেন আপনি চাইলে কিন্তু এইভাবে অর্গানোগ্রাম করতে পারেন যে সবার উপরে আপনি সিইও, তারপরে আপনি এই জায়গা থেকে যখন আপনি এই যে বাম দিকে একটা অ্যারো আছে এটা দিলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে সবার উপরে সিইও, তারপরে ধরেন আপনার হেড অফ সেলস, তার নিচে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস। এই যে আমি নিচে নিচ্ছি কিভাবে, ট্যাবে নিচ্ছি, ট্যাব দিলে কি হয় নিচে চলে যায়, কিবোর্ডে ট্যাব দিলে তার নিচে চলে যায়। তারপরে আমি দিচ্ছি সিনিয়র এক্সিকিউটিভ, তারপরে এক্সিকিউটিভ, তার নিচে দিচ্ছি অফিসার। এরকম করে দিলেন আপনি সিএফও, চিফ ফিনান্স অফিসার। সিএফও কার আন্ডারে, সিএফও হচ্ছে সিইওর আন্ডারে, সিএফওর আন্ডারে আবার আছে হচ্ছে ট্যাক্স ম্যানেজার, ট্যাক্স অফিসার, ফিনান্স অফিসার, ফিনান্স ম্যানেজার, অ্যাকাউন্টস ম্যানেজার। তো এইভাবে করে করে কিন্তু আপনি অর্গানোগ্রাম বানাই ফেলতে পারেন। বুঝতে সো স্মার্ট আর্টের মজাটাই হচ্ছে এটা যে আপনি যেই ভাবে একটা লেআউট নেবেন, নিয়ে আপনার মন মতো করে আপনি জাস্ট বুঝাই দিবেন। আচ্ছা, অনেকেই থ্যাংক ইউ বলছে। আমরা ক্লাসে থ্যাংক ইউ বলার চাইতে আমরা পাবলিকলি থ্যাংক ইউ বলবো, যাতে মানুষ আরো পিপল এন্ড টেকের প্রতি ইন্সপায়ার্ড হয়, আমাদের ইভেন আমার ক্লাসগুলা ভবিষ্যতে করে, সেই জন্য আমি ইন্সপায়ার পাবো, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আর যদি কিছু শেখাতে পারি সেটাই আমার জন্য অনেক কিছু হবে। অনেক ভালো লাগলো আজকের ক্লাসে, বিগত 2 ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ছিল। ধন্যবাদ স্যার, এত ছোট ক্লাস উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি আমরা। আসলে পিপল এন্ড টেকের এই উদ্যোগটাকেও আমি স্বাগত জানাই, যেহেতু তারা এত সুন্দরভাবে আপনাদের সুন্দর করে সবকিছু ডিটেলসে এত বড় একটা কোর্স আপনাকে ফ্রি অফার করতেছে, এবং এটাতে প্রায় অনেকজন জয়েন করেছিল, কিন্তু খুব কম মানুষই কন্টিনিউ করতেছে, যেটা আমার কাছে খারাপ লাগছে। তো যাই হোক, সমস্যা নাই, ইনশাল্লাহ যারা থাকবে তারাই লাইফে শাইন করবে। তো ইনশাল্লাহ আমি